মুসলিম ভাইদের সালাম আর হিন্দু ভাইদের নমস্কার। বন্ধুরা, আমার নাম পলাশ শীল, আমার বাড়ি রংপুর। আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আমার ভাই আছে, বোন আছে। আমার বড় একটা ভাই আর ছোট একটা বোন রয়েছে। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে এক হিন্দু পরিবারের নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিল। আমিও ছোটবেলা থেকে আমার বাবার সাথে শিলের কাজ করতাম এবং আমার জীবনে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করা হয়নি। আমি আমার জীবনে খুব কম সময়ে পড়াশোনা করতে পেরেছি। আমি আমার বাবাকে অনুসরণ করতাম। ছোটবেলা থেকে আমাদের নিজস্ব কোনো সেলুন ছিল না। এখন আমাদের নিজের একটা সেলুন আছে, বাট ওই সময় দেখা যেত যে আমার বাবা বাজারের দিন ইটের উপরে বসে এবং গাছের সাথে আয়না বেঁধে মানুষের চুল শেভ করতো। আমিও আমার বাবার সাথে দিনভর বাজারে এখানে কাজ করতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি যদিও একজন শিল পরিবারের সন্তান, তারপরও আমি অনেক বেশি হ্যান্ডসাম এবং ভালো কাপড় চোপড় পরার জন্য চেষ্টা করতাম। নিজেকে সবসময় পরিপাটি করে সাজিয়ে রাখতাম। আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। বাবা, মা, পিসি সবার ভালোবাসায় আমি আস্তে আস্তে করে বড় হয়ে উঠি। অনেকটা বড় হওয়ার পর আমার ভিতরে কেমন জানি মুসলিম ভাইদের সাথে এক অন্যরকম সম্পর্কে আমি জড়িয়ে পড়ি। ধর্ম যার উৎসব সবার, ওই মেতে আমি মুসলিম ভাইদের সাথে বিভিন্ন সম্পর্কে জড়াই এবং তারাও আমার সাথে খুব গভীর সম্পর্ক তৈরি করে। দেখা যায় আমার বন্ধুবান্ধবের লিস্টে হিন্দুর চেয়ে মুসলিম বন্ধুদের সংখ্যায় বেশি। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে একটা বিয়েতে ইনভাইট করে। এটা হচ্ছে রংপুর শহরের কাছাকাছি কোনো একটা গ্রামে। আমার এই বন্ধুটার সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। শুধু যে সে আমার বন্ধু তাই নয়, আমি ওর চুল শেভ করতাম, সে আমার একজন ভালো কাস্টমারও বটে। দেখা যায় আমি আর ছোটোবেলায় আমি একসাথেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করি। এরপরেও হাই স্কুলে পড়াশোনা করে আমি শিলের কাজ করি। কিন্তু তারপরেও আমার এই বন্ধুর সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। ও ঢাকায় থাকতো, বা ঢাকায় থাকলেও যখনই গ্রামে আসতো তখনই চুল শেভ না করালেও আমার সেলুনে এসে ঘন্টার পর ঘন্টা সময় দিত। ওই বন্ধু আমাকে একটা সময় ইনভাইট করলো তার দূর সম্পর্কের একটা আত্মীয়র বিয়েতে। আর আমারও না মুসলিম বিয়েগুলোকে খুব ভালো লাগতো। আমি মুসলিম বিয়েতে যেতে খুব মজা পাইতাম এবং আমাদের বিয়েগুলো আমার কাছে ভালো লাগে, মুসলিমের বিয়েটাও আমার কাছে ভালো লাগে। তো আমার বন্ধু তখন আমাকে বললো যে তার এক দূর সম্পর্কের আত্মীয়র বিয়ে, আমি যাবো কিনা। আর আমাকে নিয়ে যাওয়ার আরেকটা বড় কারণ ছিল আমার মোটর সাইকেল আছে। আমি সেই সময় থেকেও মোটর সাইকেল চালাই। তো মোটর সাইকেল থাকার কারণে আমার বন্ধু আমাকে বললো যে আমি তোর মোটর সাইকেলে করে যাবো এবং বিয়ে দেখে তারপর আবার চলে আসবো। তো আমি ওরে বললাম যে আমি যেতে পারি, একটা শর্ত আছে, যদি তুই আমার শর্ত মানিস তাহলেই আমি যাব। আমাকে বললো ঠিক আছে, কী শর্ত বল। আমি বললাম আমি যাব এবং যাওয়ার পরে ওখানে গেলে পরে তুই কারো কাছেই বলবি না যে আমি হিন্দু। আসলে কি ভাই জানেন, ধরেন কোনো মুসলিমের অনুষ্ঠানে যখন যাই, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানগুলোতে নিজেকে হিন্দু বললেই না ওরা আমাকে আলাদাভাবে বসতে দেয়, খাবারটা আলাদা দেয়, কেমন জানি আমাকে সব কিছু অন্যভাবে দেখে। অনেক মুসলিম মানুষ তো আছে যারা গরুর মাংস খায় না, তো আমাকে হিন্দু হইলেই কেন আলাদা টেবিলে বসতে হবে, সবার কাছ থেকে আলাদাভাবে খেতে হবে, আলাদা চেয়ার টেবিল, আলাদা প্লেট বাটি, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না। যার জন্য আমি আমার বন্ধুরে বললাম যে আমি যেতে পারি এই শর্তে, যে তুই কারো কাছে বলতে পারবি না আমি হিন্দু ছেলে, কিন্তু গরুর মাংসটা আমি খাবো না, আমি বলবো যে আমি নিরামিষ খাই। তো ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে, যা, তোর কথা মানলাম। এরপরে আমি আমার বন্ধুর সাথে তখন ওই বিয়ের অনুষ্ঠানে যাই। এটা আমাদের এলাকা থেকে বেশ দূরে, আমাদের বাইকে করে যেতেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগছে। অনেক দূরের একটা জায়গা এবং সেখানে বিয়ের অনুষ্ঠানে যাই খুব বড় করে ধুমধাম করে আনন্দ ফুর্তি করে তখন বিয়েটা উদযাপিত হয়। দিনের বেলায় বিয়ে, আমরা মেয়ের পক্ষে যাই, ছেলে পক্ষে হয়ে বিয়ে করানোর জন্য মেয়ের বাড়িতে যাই। তো মেয়ের বাড়িতে গেলে ওখানে অনেক ধরনের মেয়েকে দেখতে পাই এবং আর ওই জায়গাটার ভিতরে কেমন জানি আমার কাছে যেটা মনে হলো যে সব মেয়েগুলোই না একটু অন্যরকম সুন্দরী, সবার মাঝে কেমন জানি একটা কিউটনেস কাজ করে। ওখানে যাওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করলাম এবং আমার ওই বিয়েতে একটা মেয়ের খুব ভালো লাগলো। মেয়েটার নাম হচ্ছে সাদিয়া এবং মুসলিম ধর্মাবলম্বী একটা মেয়ে, দেখতে শুনতে যেমনই সুন্দর ঠিক তেমনই লম্বা। সর্বদিক থেকে মেয়েটাকে এক নজর দেখে আমার ভিতরে তার জন্য এক মায়া বা ভালোবাসা কাজ করতে শুরু করলো। আমরা বিয়ের সাথে সম্পন্ন করলাম। বিয়ের সাথে সম্পন্ন করার পরে হঠাৎ করে দেখতেছি কনের ওই গাড়িতে, মেয়ে পক্ষের সাথে তো আমরা যখন বউ নিয়ে যাব, তো বউয়ের সাথে তো বউয়ের পরিবারের 2-1 মানুষ যায়। সেখানে দেখলাম সাদিয়া নামের ওই লম্বা এবং ফর্সা মেয়েটা ওই বউর সাথে গাড়িতে উঠছে। তার আমি বুঝে গেলাম যে ছেলের বাড়িতে এই মেয়েটা যাবে। তো আমরা কিন্তু বিয়ের অনুষ্ঠানে গিয়েছি এবং ওখান থেকে আমাদের চলে আসার কথা, আমার বিশেষ করে চলে আসার কথা, আমার বন্ধুরা আমি ওই বাড়িতে নামাই দিব। তো এরপরে ছেলেপক্ষর গাড়ি যাচ্ছে, বরের গাড়ি যাচ্ছে, বরের গাড়ি পিছনে পিছনে আমি তখন বাইক চালা আসতেছি।
আমি তো জানি ওই বাড়িতে গেলে পরে আমার বন্ধু বাইক থেকে নেমে যাবে এবং আমারে বলবে ঠিক আছে পলাশ তুই চলে যা, যেহেতু আমার দোকান আছে, আগামী দিনে আমি দোকান খুলবো। তো এখন আমি টেনশনে পড়ে গেছি যে ওরে কি বলা যায়, আবার মুখ ফুটে তো বলতেও পারি না যে দেখ আমি থাকবো, আমারে রেখে দে। তো এখানে গেলাম এবং বিয়ে বাড়িতে গেছি, যেয়ে পরে আমার বন্ধু পলাশ তখন আমার বন্ধু তখন নেমে গেছে, নেমে আমার বলে পলাশ তা তুই কি থাকবি না চলে যাবি, এরকম করেই বলতেছে। যখন এরকম করে বললো আমার তখন ওরে কি বলবো, আমি বলেছি দোস্ত দেখ আসলে তোরে কি বলবো, যেহেতু এর একটা মুসলিমের বাড়ি, আমি একটা হিন্দু ছেলে, যদিও এতক্ষণ ধরে সবাই জানতো যে আমি মুসলিম, কিন্তু তারপরেও আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। আমার কাছে মনে হয় এখন যদি আমি বাইকটা টান দিই আমি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবো। ও আমার বলে তুই কি পাগল হয়ে গেলি নাকি, তুই বাড়িতে থাক। আমি বললাম আরে না বেটা থাকবো না, চলে যাবো। আমার বলে না থাকবি না কেন, কোনো সমস্যা নাই তুই আয়। পরে বাইকটার ভিতরে পার্ক করলাম, করার পর আমার একটা রুমের মধ্যে নিয়ে গেল, যেহেতু বিয়ে বাড়ি বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা। তো আমাকে একটা রুমে নিয়ে গেল, গিয়া বলতেছে যে এই রুমের মধ্যে তুই ঘুমা, কিচ্ছু হবে না। পরে আমি তখন রুমের মধ্যে শুয়ে আছি, আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে সন্ধ্যা পর্যন্ত। এবার সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি তখন ঘুম থেকে উঠছি, শোয়া থেকে উঠছি, উঠে ওরা ডাক দিলাম, ওর নাম ছিল রায়হান। আর ডাক দিলাম, ও তখন আসছে। আসার পরে আমি বললাম যে বন্ধু আমার শরীরটা এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো লাগতেছে, চল না আমরা একটু দোকান থেকে চাটা খেয়ে আসি। যেহেতু আমি সেলুনে কাজ করি বা আমার সেলুন আছে, তো সেখানে দেখা যায় 1 ঘন্টা পর পর চা খাইতে হয়, চায়ের খুব বড় একটা নেশা কাজ করে, বিশেষ করে আমার। পরে আমি বললাম যে রায়হান চল চা খেয়ে আসি। তার সাথে তখন চা খাওয়ার জন্য গেলাম। চা খাইতে খাইতে ওরা জিজ্ঞেস করলাম যে কোন পক্ষ থেকে কে কে আসছে। পরে আমার বলে মেয়ে আসছে, মেয়ের দাদি আসছে এবং 2টা আর বউ আসছে, বউয়ের দাদি আসছে, সাথে 2টা মেয়ে আসছে। পরে আমি বলি 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে আছে সাদিয়া নামের, মেয়েটা অনেক লম্বা দেখছস। আমার বন্ধু বলে এটারে তো আমি বিয়ে করার জন্য প্রস্তাব দিতেছি, তুই কি বলিস। আমি বললাম ধুর বন্ধু যা, যাই হোক একটা মেয়ের সম্বন্ধে না জেনে হুটহাট করে বিয়ে করাটা ঠিক হবে না। আমি রাতের বেলা মেয়েটার সাথে একটু কথাবার্তা বলি, একটু ক্লোজ হই, মেয়ের পরিবার সম্বন্ধে জানি, এরপর না আমি তোর সাথে ফিটিং দিয়ে দিব। আসলে রায়হান হচ্ছে একটু লাজক প্রকৃতির ছেলে। বন্ধু বান্ধবের মাঝে এরকম কিছু বন্ধু থাকে না যারা মুখ ফুটে কথা বলতে পারে না, ভিতরে অনেক লজ্জাবোধ কাজ করে, কেমন জানি একটু একগড়া টাইপের থাকতে পছন্দ করে। তো আমার বন্ধুরা তখন আমার বলতেছে যে আচ্ছা তাহলে তুই ঠিক বলছিস, আমি তো আর মেয়েদের সাথে মুখ ফুটে কথা বলতে পারি না, আমার তো লজ্জা লাগে। তাহলে মেয়েটার সাথে তুই রাতের বেলা একটু কথা বলিস, মেয়েটা কোথায় পড়াশোনা করে, কি করে না করে, এবং এই মেয়ের ফ্যামিলিতে কে কে আছে সব কিছু জেনে শুনে তুই আমাকে জানাইস, এবং জানানোর পর আমি মেয়েটাকে বিয়ে করবো। এই কথা আমাকে বন্ধু রায়হান আমাকে বললো। আমি ঠিক আছে তাহলে তুই আমার কথা বলার সুযোগ করে দিস। পরে দুজনে চাটা খাইলাম দোকানে, আড্ডা মেরে রাত 8টার দিকে আমরা তখন বিয়ে বাড়িতে আবারও আসছি। তো বিয়ে বাড়িতে তখন প্রচুর মানুষ, পরের দিন আবার মেয়ের পক্ষের লোকজন আসবে না, মেয়ের বাড়ির লোকজন আসবে, এই জন্য রান্না বান্না হইতেছে, সবাই খুব আনন্দ ফুর্তি মজা মাস্তি করতেছে। তো এর মাঝে আমি তখন দেখলাম যে মেয়ে পক্ষে যে 2টা মেয়ে আসছিল, সাদিয়া সহ আরেকটা মেয়ে এবং আরও কয়েকটা মেয়ে মিলে তারা ঘরের একটা রুমের মধ্যে বসে আছে। তো আমি রায়হানরে বললাম যে রায়হান আমি কি যাবো কথা বলার জন্য, ও বলে যা, কিন্তু কোনো ঝামেলা করিস না। না কোনো ঝামেলা করবো না। পরে আমি বললাম যে এত সুন্দর একটা বাড়িতে আসছেন আর আপনারা সবাই মিলে ঘরের কোনায় বসে আছেন, এটা কোনো কথা হলো, বাইরে ঘুরবেন ফিরবেন আড্ডা মারবেন, তাকে ঠিক না। পরে বলতেছে আপনার মতো এত সুন্দর স্মার্ট একটা বেয়াই থাকতে আমরা কেন ঘরের কোণে থাকবো বলেন তো, আমাদেরকে একটু নিয়ে ঘুরে আসতে পারেন না, যাবেন নাকি, তাহলে চলেন। এই ডাক দিলাম, তখন প্রায় 5 থেকে 6টা মেয়ে একসাথে আমার সাথে বেরোইছে। বের হওয়ার পরে বাড়ির আঙিনে আমি তাদেরকে নিয়ে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে কয়েকটা মেয়ে বলতেছে বেয়াই ওখানে তো দোকান আছে, তাদের বাড়ির পাশেই দোকান, বলে বেয়াই কিছু খাওয়াবেন না, দোকানে যাই চলেন। আমি বললাম যে ঠিক আছে চলেন। তো রাতের ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে সবাই দোকানের দিকে যাচ্ছিলাম। রাস্তার মধ্যে গিয়ে আমি তখন সাদিয়ারে ইশারা দিলাম, ইশারা দেওয়ার পর পিছনে নামছে। আমি বলতেছে কী ব্যাপার ভাইয়া। আমি বললাম সাদিয়া কিছু মনে করো না, কিছু মনে করবে না, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। তো আমাকে বললেন হ্যাঁ বলেন না, সমস্যা নেই, আপনি তো আমার বেয়াই, বলতেই পারেন। আমি বললাম আপনি প্রেম করেন। বলে না প্রেমের এখনও বয়স হয় নাই, বয়স হলে করবো। এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে? বলে আমার আব্বা আছে, আম্মা আছে, সবাই আছে। আমি বললাম আপনার আব্বা কী করে? বলে আমার আব্বা মাওলানা। আমি শোনার পরে আমার বুকটা কাঁপ দিয়ে উঠছে, আয় হায় এই যে মাওলানার মেয়ে, আমি তো হিন্দু। পরে আমি বললাম সাদিয়া কিছু না মনে করলে আপনার ফোন নাম্বারটা কি একটু দেওয়া যাবে? পরে বলতেছে যে ফোন নাম্বার নিয়ে কী করবেন, আমার বাসায় মোবাইল আমি ইউজ করি না, তাও নাম্বারটা দেন, যদি কোনো দিন দরকার হয় আপনারা ফোন দিলাম। পরে বলে আচ্ছা ঠিক আছে। পরে নাম্বারটা বললাম, আমি তখন নাম্বারটা আমার কাগজের মধ্যে আমার মোবাইলে উঠাইলাম। অ্যান্ড মোবাইলে ওঠানোর পরে দেন আমি তার সাথে তখন দোকানে গেলাম। সবাই অনেক কেনাকাটা করলো, প্রায় 800 টাকার মতো বিল আসছে। মেয়ের অনেক কিছু কিনছে, মেয়ে মানুষ তো দোকানে গেলে পোষায় নিছে। পরে 800 টাকার মতো বিল আসলো, সবাই চলে আসছে। আসার পরে দেন আমি তখন সবাই খেতে দিলাম, সবাই তখন খাইলো। এবং রাতের বেলায় সাদিয়া এবং সবাই তখন ঘুমিয়ে পড়ছে। আমি আমার বন্ধু রায়হানের সাথে শুয়ে গেছি বলতে শুয়ে আছি, ঘুমাচ্ছি না। রায়হান আমাকে বারবার বলতেছে দোস্ত কী হইলো, কী বললি, মেয়েটার সাথে কথা কতটুকু হলো, প্রেম ভালোবাসা কোনো কিছু কি সামনের দিকে যাবে? আমি বললাম দেখ বন্ধু তুই মন খারাপ করিস না,
মেয়েটা আসলে একটা রিলেশনে আছে। ও আমার কাছে বলে না, কিন্তু তার কথাবার্তার মাঝে বোঝা গেল যে কোনো একটা রিলেশনে আছে। রায়হান তখন আমার বলতেছে, দেখ এটা আমার নিজেরও মনে হয়েছে, কারণ এত কিউট একটা মেয়ে ওই বয়সে প্রেম করবে না, এটা কি মানা যায় নাকি? অবশ্যই মেয়েটা রিলেশনে আছে, এটা আমারও ডাউট লাগছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু রিলেশনেই আছে তা এই কথা বলে তো আর লাভ নাই। এখন রিলেশনে আছে, রিলেশনে মেয়ে থাক, সমস্যা নাই, এরপর আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, তুই টেনশন করিস না। রায়হান আমার বলতেছে, ধুরো ভাই বাদ দে তো, কথা বলতে হবে না। এই কথা বলার পরে আমি তখন কী করলাম, বাড়িতে মানে বাসা থেকে একটু বের হইলাম, ওদের রুম থেকে, গ্রামের বাড়ি তো, রুম থেকে বের হয়েছি। রুম থেকে বেরোয় হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে পুকুর পাড়ে কে জানি ফোনে কথা বলতেছে, মানে এমন একটা অবস্থা। তারপরে ভালো করে তাকিয়ে দেখলাম যে এটা আর কেউ না, এটা সাদিয়া। তা সাদিয়ার কাছে তো মোবাইল নেই, ও মোবাইল পাইলেও কই বা কার সাথে কথা বলতেছে। এবার আমি আস্তে আস্তে করে ওর পিছনের দিকে গেলাম, মানে ওর পিছনে গিয়ে দাঁড়াইলাম। ও কিন্তু বুঝতে পারে নাই, অন্ধকার তো বুঝতে পারে নাই। পিছনে দাঁড়ানোর পরে আমি স্পষ্ট শুনতেছি ও ওর একটা বান্ধবীর সাথে কথা বলতেছে, এবং ওর বান্ধবীর সাথে ও আমার প্রসঙ্গে কথা বলে যে বিয়ে বাড়িতে আসছিলাম, একটা ছেলে দেখলাম পলাশ নামের, চুলগুলো অনেক লম্বা। যেহেতু ভাই আমি সেলুনে চাকরি করতাম, মানে সেলুনে আমার ছিল, তা সবসময় নিজেকে হ্যান্ডসাম করে রাখতাম, চুল শেভ এগুলো সবসময় খুব কিউটলি করতাম, যাতে দেখার মতোভাবে সাজুগুজু করে রাখতাম নিজেকে। পরে দেখলাম যে তার বান্ধবীর কাছে বলতেছে, এবং বান্ধবী কী বলে তা তো আমি শুনি না, কিন্তু সাদিয়া যা বলতেছে তা শুনতেছি। সাদিয়া বলে ছেলেটার অনেক ভালো লাগছে, তার ফোন নাম্বার দিয়ে দিছি। আমি বলছি আমি মোবাইল ইউজ করি না, মিথ্যা বলছি, আমার ঘরে মোবাইল, এটা বলে নাম্বার দিয়ে দিছি, নাম্বার নিয়ে গেছে। এখন ছেলেটা অনেক কিউট, অনেক ভালো লাগছে, রিলেশন করতে ইচ্ছা করে, এটা ওইটা অনেক কিছু বলে। আমি তো তখন ভাই খুশিতে একেবারে টইটম্বুর। যাই হোক, অনেক মজা পাইলাম, আয়শা রায়হানের সাথে মজা মাস্তি করতেছি, মানে আমি তো হয়ে গেছে, আমার তো হয়ে গেছে। এবং পরের দিন আমি আবার রায়হান ওর সাথে কথা বলতে দেই না। আমি যখন দেখি যে রায়হান ওইদিকে একটু ঝুঁকতেছে, আমি ডাইকে নিয়ে আসি, দোস্ত ওইদিকে যাইস না, আমি দেখতেছি। মানে আমি রায়হানকে বারবার এই মেয়েটার কাছ থেকে স্কিপ করে নিয়ে আসি। এবার চলে আসলাম, এবং মেয়ে পক্ষ থেকে লোকজন আসছে, আসার পর সবাই খাওয়া দাওয়া করলে এখন চলে যাবে, মানে সাদিয়া চলে যাবে। এবং সাদিয়ারও চলে যাওয়াটা আমার জন্য যে কতটা কষ্টের ছিল আমি জাস্ট এরকমই বলি। আমি সাদিয়ার গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত বাইক চালাই গেছি। এরপর ওরা চলে গেল, মেন রোড উঠে চলে গেল। দেন আমি তখন ফিরে আসলাম। আসার পরে রায়হানকে নিয়ে তখন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি, মানে আমার এলাকাতে যাচ্ছি। কোনোভাবেই যেন সামনের দিকে বাইকের চাকাটা যাচ্ছে না, মনটা চাচ্ছে আরেকটা বারের জন্য সাদিয়ার কাছে যাই। এরকম ঘুটঘুটে কোনো এক অন্ধকারে নিঝুম রাস্তায় সাদিয়ার হাত ধরে হাঁটে, ওকে একবার মিষ্টি করে বলে আমি ওকে ভালোবাসি। বাড়িতে যেতে না যেতে আমি তখন সাদিয়াকে কল দিই। কলটা তখন ওই রিসিভ করে। তা আমি বললাম, তুই না বললা যে মোবাইল তোমার ঘরে থাকে, তা তুমি রিসিভ করলে? ও বলে, ঘরে তো আমিই থাকি, বেশিরভাগ সময় আমি থাকি, তাই আমি রিসিভ করলাম। আমি বললাম, ভালো আছো? বলো মা, আপনি থেকে তুমি। আমি বললাম, আমার আপনি করে বলতে ভালো লাগে না, তুমি করে বলবো। তা বলে, আচ্ছা ঠিক আছে বলেন, বেআই। বেআই তো সব নামেই বলতে পারেন। পরে তুমি করে তার সাথে সম্বোধন করে কথাবার্তা বলি, অ্যান্ড অনেকক্ষণ ধরে কথা বলি। যতক্ষণ ধরে তার সাথে কথা বলি ঠিক ততটা সময় না আমার বুকের ভিতরে এক অন্যরকম শান্তি অনুভব করি। এবং এই হলো তার সাথে আমার কথাবার্তা বলা শুরু। এরপর থেকে আমি তার সাথে প্রতিদিন অন্তত ঘন্টার পর ঘন্টা কথা বলি। রাত 9টা থেকে 9:30টার মধ্যে সেলুন বন্ধ করি, এবং সেলুন বন্ধ করে দৌড়ে বাড়িতে আসি, খাওয়া দাওয়া করি, এবং সোজা আমাদের একটা পুকুর আছে, পুকুর পাড়ে বসার মতো খুব সুন্দর একটা জায়গা আছে। ওই সুন্দর জায়গাটাতে বসে আমি ঘন্টার পর ঘন্টা সাদিয়ার সাথে কথা বলি। আমি সারা রাত তার সাথে কথা বলি। সকালবেলা উঠে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সাদিয়ার সাথে কী কথা বলেছি, আমার একটুও মনে থাকে না, মানে আমি যে কী বলছি আমি নিজেও জানি না, কিন্তু তার সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে। দুজনের মাঝে অনেক প্রেম, অনেক ভালোবাসা, জানাশোনা, বোঝাপড়া, সব কিছু মিলিয়ে সাদিয়া আমার প্রতি খুব পাগল হয়ে যায়। একইভাবে আমি ওকে খুব ভালোবেসে ফেলি। এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার পুরো পৃথিবীটাই অন্ধকার মনে হয়। কিন্তু মনের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে। আমি তো হিন্দু ছেলে, আমার পরিবারটা তো হিন্দু পরিবার, কিন্তু একটা হিন্দু ছেলে হয়ে আমি কি করে ওর মতো একটা মোল্লার মেয়েরে বিয়ে করব। সমস্ত ভয় ভীতিগুলো বুকের ভিতরে একটু একটু করে বাসা বাঁধতেছে। কিন্তু তারপরেও এই মানুষটাকে এতটাই ভালোবাসি, তাকে ছাড়া পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না। আমার কাছে মনে হয় যদি কোনোভাবেই তার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, কোনোভাবেই যদি তার সাথে আমার সম্পর্কের ফাটল ধরে, তাহলে আমি মনে হয় একটা মুহূর্তও বাঁচব না। ও শুধু আমার ভালোবাসাই না, ও আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। সব কিছু মিলিয়ে এরকম টুকিটাকি কথাবার্তাগুলো মনের ভিতরে জাগতেছে। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আল্লাহকে বারবার একটা কথাই বলি, আল্লাহ, ভগবানকে বলে, ভগবান তুমি আমাকে একটা সঠিক পথ দেখায় দাও। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে, আজকে আমার মা বাসায় থাকবে না, তুমি আসবা। এটা যখন আমাকে বললো, আমি তখন বললাম যে আমি যাব, কিন্তু ভয় লাগতেছে। আমাকে বলে, সমস্যা নাই, ভয়ের কিছু নাই, বাইকটা বাজারে রেখে আসবা। আমি বললাম, ভাইকে আমি বাজারে কোথায় রাখবো? বলো, তোমাকে আমি একটা ফোন নাম্বার দিছি, ওর দোকানের ভিতরে বাইকটা ঢুকিয়ে রাখবা।
ও যখন আমাকে এটা বললো, আমি তখন ওর কথা মতো ওর সাথে দেখা করার জন্য আমি রাতের বেলায় মানে সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিলাম। সন্ধ্যার দিকে দোকান বন্ধ করছি করে রওনা দিছে বাইক নিয়ে। ও আমাকে যে ছেলে নাম্বার দিল ওই নাম্বারে কল দিচ্ছে, একটা ছেলে বেরিয়ে আসছে। পরে বলতেছে, ভাই বাইকটা আমার দোকানের ভিতরে রাখেন। এটা একটা ছেলে, বাট আমার কাছে জিনিসটা কোনো সন্দেহ লাগলো। এই ছেলেটার সাথে সাদিয়ার সম্পর্ক কি, এবং এই ছেলে কেন সব কিছু জানে, নাকি সাদিয়া আমাকে কোথাও ফাঁসানোর চেষ্টা করতেছে, নাকি আমাকে ধরে ফেলবে, এরকম ভয় লাগতেছিল। তারপরেও আস্তে আস্তে করে বাইকটা ওই ছেলের দোকানে রাখলাম। রাখার পরে সাদিয়ার সাথে দেখা করার জন্য ওদের বাড়ির মধ্যে ঢুকলাম। বাড়িতে ঢুকার পরে ও আমারে মানে দরজা খুলে দিছে। ওদের দরজা খুলে দেওয়ার পর আমাকে বলে ভিতরে আসো। তখন ভিতরে গেলাম। যাওয়ার পর দেখলাম যে ঘরটা পুরো ফাঁকা, কেউ নাই, একদম শুনশান নীরবতা। ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে ওর পাশে বসছি। এই জীবনে প্রথম আমি কোনো মেয়ের পাশে বসছি, এবং ওর মতো এত সুন্দরী একটা মেয়ে। ওর শরীরের সাথে যখন আমার শরীরটা লাগলো, মনে হয় যেন নেগেটিভ পজিটিভে মিলে আগুন ধরে যাওয়ার মতো অবস্থা। আমাকে বলতেছে, তুমি তো লজ্জা পাইতেছো কেন? আমি বললাম, না না লজ্জা পাচ্ছি না, কিন্তু কেমন জানি বুকের ভিতর ধুপ ধুপ করে ব্যথা করতেছে। আমি জীবনে কখনো কোনোদিন এরকম কোনো মেয়ের পাশে এমন করে বসিনি, তো এই জন্য কেমন জানি আমার ভিতরে এক অন্যরকম শান্তি অনুভব করতেছে, আর এরই মাঝে ভয়ও লাগতেছে। ও আমার বলে, তুমি মন খারাপ করো না, কিচ্ছু হবে না, তুমি কি ভয় পাইতেছ, রিল্যাক্স হও। এরপরে ও গেল এবং ফ্রিজ থেকে অনেক ধরনের রসালো মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসছে। আমাকে বলে, এই খাবারগুলো খাও। আমি দেখো আমার কোনো খাবার খেতে ইচ্ছে করতেছে না। ও আমাকে বলে, আরে খাও না, এবং জোর করে আমাকে মিষ্টি খাওয়াই দিল। ঘড়ির সময় রাত তখন প্রায় 11টা থেকে 11:30টার কাছাকাছি। আস্তে আস্তে করে আমি বললাম, সাথিয়া চলো না আমরা বাড়ির বাইরে একটু ঘুরে আসি। ও আমাকে বলে, এটা কি তুমি তোমার বিয়ে বাড়ি পাইছো যে বাড়ির বাইরে যাবা, ঝামেলা হয়ে যাবে। এরকম করে পাশের রুমে যাওয়ার পরে দেখলাম যে একটা বৃদ্ধ মহিলা শুয়ে আছে। ওরে দিকে তো আমার আরও ভয় লেগে গেল, কী ব্যাপার সাথিয়া, এই বৃদ্ধ মহিলাকে? ও বলে, এটা আমার পাশের ঘরের দাদি। আমি বললাম, তোমার পাশের ঘরের দাদি এখানে শুয়ে আছে? পরে বলে, আরে আমার মা তো আমাকে বাড়িতে একা রেখে গেছে, তো একা আমি একটা যুবতী মেয়ে থাকতে পারি, এই জন্য আমি দাদিটা রেখে গেছে। তাই আমি বললাম, তোমার দাদি এরকম ঘুমিয়ে আছে সন্ধ্যা রাতে? বলে, ভেবো না, ঘুমের ওষুধ খাওয়াই দিছি। আমি বললাম, ও মাই গড, তো বুড়ো মানুষ যদি মরে যায়? বলে, না না মরবে না, কারণ ঘুমের ওষুধ না খাওয়াইলে তা আমাকে খুঁজবে না। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। এরপরে সাথী আর আমি দুজনে আস্তে আস্তে করে ওদের বারান্দায় গেলাম। রাত্র প্রায় 1টার মতো বেজে গেছে। আস্তে আস্তে করে আমি খুব খেয়াল করে দেখলাম যে সাদিয়া আমার সাথে ওই সম্পর্কটাতে জড়াতে চায়, যে সম্পর্কটাতে গেলে সাদিয়া বুঝে যাবে আমি যে একটা হিন্দু ছেলে। যখন আমার শরীরের ভিতরে এত হিট কাজ করতেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এবং একটা পর্যায়ে আমি হঠাৎ করে সাদিয়ার হাত ধরে ফেললাম। ধরে বলতেছি, সাদিয়া তুমি আল্লাহকে বিশ্বাস করো না? ও বলে, হ্যাঁ করি তো। আমি বললাম, জানো আমিও না সৃষ্টিকর্তাকে অনেক বিশ্বাস করি, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছে যে আমি তোমার সাথে এই কাজটা করব বিয়ের আগে, এইটা না আমার কাছে ভালো লাগতেছে না। এবং আমার কাছে মনে হয় যে আমি বিয়ের আগে যদি পাপ করে ফেলি, তাহলে আমি তোমার মতো এত সুন্দর একটা মেয়েকে আমার বউ হিসাবে পাবো না। তাই বিয়ের আগে আমি এই পাপ কাজের সাথে লিপ্ত হতে চাই না। ও আমাকে তখন বলে, ও মাই গড, তুমি এটা কী বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, কিচ্ছু হবে না। আমি বলি, না না না, আমি এটা কখনোই করবো না। ঠিক তখনই সাদিয়ার চোখ থেকে না পানি বেরিয়ে যায়, এবং ও চোখের জল ঝরে আমাকে বলে, জীবনেই প্রথম আমি কোনো একটা ছেলে দেখতে পেলাম যে কিনা চোখের সামনে এত সুন্দর একটা মেয়ে দেখেও সৃষ্টিকর্তার উপরে ভয় করে, আল্লাহর উপরে ভয় করে তার শরীরে হাত দিচ্ছে না। আমি তোমার মতো এত নিষ্পাপ, এত ভালো মনের একটা ভালো চরিত্রের একটা স্বামী পেয়েছি, এটা তো আমার জন্য আর কোনো কিছু হতেই পারে না। এবং সেই রাতে আমি দেখলাম যে সাদিয়া আমাকে এতটাই ভালোবেসেছে, পৃথিবীতে একটা মানুষ আর একটা মানুষকে এতটুকু ভালোবাসতে পারে না। সাদিয়া আমার বুকে মাথা রেখে বলে, জানো আমি সবসময় ছেলেদেরকে খারাপ মনে করতাম ছেলেরা মানেই লম্পট, ওরা সুযোগ পেলে মেয়েদের ইজ্জত নষ্ট করে, ইজ্জত লুটে চলে যায়। আমি যদিও তোমাকে প্রথম থেকে বিশ্বাস করতাম, কিন্তু এরপরেও তোমার এই ঘটনাতে তোমার উপরে বিশ্বাসটা আমার আরও বেড়ে গেল। আমি জানি তোমার মতো সৎ চরিত্রবান ছেলে দুনিয়াতে দ্বিতীয়টা হতে পারে না। এক কঠিন ভালোবাসার আখড়ায় ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজানের পরে আমি যখন বললাম আমার বাইকটা, ও আমাকে বলো ফজরের নামাজ পড়ার জন্য উঠবে, এই সময় তুমি বাইক নিয়ে চলে যাও। ফজরের আজানটা দেওয়ার পরে আমি তখন সাজিদের বাড়ি থেকে বের হলাম। সকালের স্নিগ্ধ বাতাসে হাঁটতে হাঁটতে ছেলেটার দোকানের সামনে গেলাম, এবং গিয়ে দেখলাম যে ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাই আমি বাইকটা নিয়ে যাব। পরে বাইকের দরজাটা খুলে দিল, বাইকের রুমের গেটটা খুলে দিলাম। আমি তখন বাইকটা নিয়ে বেরিয়ে এই বাতাসের মধ্যে মনে হয় যেন আকাশ দিয়ে উঠতে উঠতে আমি আমার বাড়ির পথে রওনা দিলাম।
কেন যে এতটা ভালো লাগতেছে, এই ভালো লাগাটা যারা নতুন করে প্রেমে পড়ে তাদেরকে ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না। দিন কেটে যায়, রাত কেটে যায়, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, একজন মানুষ আরেকজন মানুষকে ভালো করে এমনভাবে ভালোবাসতে পারে এইটা কখনোই আমার জানা ছিল না। এরকম করতে 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 একটা সময় আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছাই, এবং বাড়িতে যাওয়া মাত্রই আব্বা আম্মা দুজনেই খুব খারাপ ব্যবহার করতে শুরু করে, যে তুই সারা রাত কোথায় ছিলি, এবং ইদানিং তুই সকাল সকাল দোকান বন্ধ করে দিস, সারা রাত ফোনে কথা বলিস, মানে কেমন জানি আব্বা আম্মা দুজনেই একটু খারাপ ব্যবহার করতেছে। এইভাবে আরও প্রায় 1.5-2 মাসের মতো আমাদের সম্পর্কটা সামনের দিকে অগ্রসর হতে থাকে, এবং 1.5-2 মাস পরে হঠাৎ করে একদিন সাদি আমাকে বলতেছে ওকে দেখতে আসবে। দিনটা শুক্রবার ছিল, বিকেলবেলা ওকে বলে যে আমাকে দেখতে আসবে। আমি তখন বললাম, তো মেয়ে মানুষ যেহেতু হয়েছো তোমাকে দেখতে আসতেই পারে, তা দেখলে কী হবে। আমাকে বলে, না এই বিয়েটা নিয়ে না আমার আব্বা অনেক সিরিয়াস, আমি ছেলেটাও একটা মাওলানা, ওখানে হয়তো আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি বললাম, সাদিয়া আমি তোকে ভালোবাসি। আসলে তখনকার আমার পরিস্থিতি এরকম যে সাদিয়াকে হারালে আমি মরে যাব, আমি সাদিয়াকে ছাড়া বাঁচব না। আমি ওকে এতটাই ভালোবাসি যে ও আমার দেহের অক্সিজেনের মতো। অক্সিজেন না থাকলে মানুষ যেমন নিঃশ্বাস নিতে পারে না, মারা যায়, ঠিক সাদিয়া না থাকলেও আমি নিঃশ্বাস নিতে পারবো না, আমি মারা যাব। আমি ওকে এত বেশি ভালোবাসি। আমি তখন বললাম, সাদিয়া তোমার অন্য বিয়ে হয়ে যাওয়া আর আমি মরে যাওয়ার মাঝে কোনো পার্থক্য নাই। আমাকে বলে, আমি কী করবো বুঝতে পারতেছি না। আমি বললাম, ধরো এ তো দেখতে আসতেছে, এমন তো না যে তোমার বিয়ে হয়ে যাবে। যাই হোক, আমি তখন সেলুনে কাজ করতেছি রাত্র 8টার দিকে। এর মাঝে কিন্তু আমি ওকে আর কল টল দিতে পারি না, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম, শুক্রবার তো কাজের একটু চাপ থাকে, মানে সব কিছু বন্ধ থাকে, ওই সময় একটু কাস্টমার বেশি থাকে। তা আমি তখন সেলুনে কাজ করতেছি, দেন 8টার দিকেও আমাকে কল দিছে। কল দেওয়ার পরে একটা লোকের মাত্র মানে চুল কাটছে অর্ধেক হয়েছে, এখন বাকি অর্ধেক না করে তো আর আমি পারি না। আর ও তো জানে যে আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কোটিপতি আমার বাবা, এবং এটা জানে আমি যে সেলুনে কাজ করি বা আমি যে হিন্দু ছেলে, এটা তো ওরা জানে না। অর্ধেক মানে তাড়াতাড়ি করে চুলটা কাইটে আমি তখন সেলুন থেকে বের হয়েছি, অন্য কাস্টমার ছিল ওদেরকে বসায় গেছি। এবং যাওয়ার পরে মানে ও তখন চিৎকার করে কাঁদতেছে ফোনে, তুমি আমার ফোন ধরতেছিল না কেন, আমি তোমাকে এতগুলো ফোন দিলাম ধরো নাই কেন। আমি বললাম, সাদিয়া আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা বলো কী হয়েছে। আমাকে বলে, কিসের ব্যস্ত, তুমি কী করো। আচ্ছা ঠিক আছে বলো না কী হয়েছে। ও আমাকে বলে, তুমি জানো সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম, সর্বনাশ মানে কী হয়েছে। ও আমাকে বলে, আমার হাতে আংটি পড়াই দিছে। আমি বলি, ও মাই গড, তার মানে ও বলে হাতে আংটি পড়াই দিছে, এবং রবিবারে, ওই দিন শুক্রবার ছিল, শনিবার, রবিবারে ছেলেপক্ষ আসবে। ছেলেপক্ষ আসবে এজেসারে করে, মানে কলমা করে আমাকে নিয়ে যাবে, পরে অনুষ্ঠান করবে। মানে শোনার পরে মানে আমার কাছে মনে হয় যেন কান থেকে আমার মোবাইল ফোনটা পড়ে যাবে, ফোনটা ধরে রাখতে পারতেছি না। আর এদিক দিয়ে সেলুনের মধ্যে লোকেরা বারবার ডাকতেছে, ও ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন, কিন্তু অনেক কাস্টমার। এবং আমি আমার চোখের পানিগুলো তখন বেরিয়ে গেছে। আমি বললাম, সাদিয়া আমি তোমাকে একটু পরে ফোন দেবো। আমাকে বলে, আমার এরকম একটা ক্রিটিক্যাল মুহূর্তের মধ্যে তুমি আমাকে ফোন দিবা না, এটা কী ধরনের কথা হতে পারে। যাই হোক, এরপরে আমি তখন মানে মোবাইল ফোনটা বাধ্য হয়ে সাইলেন্ট করে আমি তখন দোকানে আসতে বাধ্য হয়েছি, কারণ দোকানে একজনের পর একজন কাস্টমার বসে আছে, তারা হয়তো আমার দোকান ভেঙেও ফেলতে পারে, এমনভাবে রেগে গেছে। পরে এইসব চুল শেপ করতে করতে দিন রাত্র 11টা বেজে গেছে। আর বলে, ভাই মানে কাস্টমারও বেশি, একে তো আমার বিপদ, ওইদিকে কাস্টমার অনেক বেশি, আর কাস্টমার মানা করলেও কাস্টমার আরও আসে। পরে 11টার দিকে দোকান বন্ধ করে যায়, দেখি যে এতগুলা কল ও আমাকে দিছে, আমি কাউন্ট করতে পারতেছি না। আমি কলটা যখন ব্যাক করলাম দেখলাম তার মোবাইলটা বন্ধ করে দিছে। আমি ঘরে গেছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করি নেই, পুকুর পাড়ে গিয়ে বসছি, আম্মা আব্বা বকতেছে, যেই খেতে আয় তুই খাচ্ছিস না কেন, খাবার খাবি না। আমি আর ঘরের দিকে যাচ্ছি না, আমি পুকুর পাড়ে বসে তার মোবাইলে ট্রাই করে যাচ্ছি রাত 2টো পর্যন্ত তার মোবাইলে ট্রাই করলাম, কিন্তু মোবাইলটা বন্ধ। আমি জানি রাত পোহালেই হচ্ছে শনিবার, এরপরে রবিবারে তার বিয়ে। সো এটা তো আর আমার মানা যায় না। আমি তখন এই রাত 2টার দিকে বাইক বের করছি গোপনে, এবং এরপরও আব্বু টের পেয়ে গেছে। তো এরপর আব্বুরে ম্যানেজ করছি মিথ্যা টিথ্যা বলে, পরে বাইক নিয়ে তার বাড়ির দিকে রওনা দিছি। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। তার বাড়ির ওইদিকে ফজরের মানে আজানের জন্য অপেক্ষা করতেছি, আজান দেয়, এবং আজান দেওয়ার পর তার বাড়ির মানে পাশের একটা জায়গা, কারণ আমি দেখলে সবই চিনি, ওখানে আমি গিয়েছি, রাতে ঘুরেছি, ওই জায়গাটার মধ্যে বসে আছি। দেখলাম সকালবেলা ও তখন কলপাড়ে গেছে, মানে ভোরের দিকে কলপাড়ে গিয়ে হাত মুখ ধুইতেছে। তা আমি তারপরও তার মোবাইলে ট্রাই করে দেখি যে মোবাইলটা বন্ধ, কোনোভাবেই আমি তখন মানে মোবাইলে লাইন পাইতেছি না। চিন্তা করলাম যে কি করা যায়, মানে এই মুহূর্তে আমি কি করতে পারি। হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা মানে অন্যরকম আইডিয়া আসছে। আসলে কি বলবো, আল্লাহ হয়তো আমাকে একটা উপায় মিলে দিছে। এটা আমার তখন মনে হলো যে ওই সময়টার তারিখটা ছিল 22 তারিখ। আমি কি করলাম, হঠাৎ করে মানে বিল, ওই যে আপনার ইলেকট্রিক যে বিল হয় না, মিটারের বিল,
আমি মিটারের বিল লেখার জন্য ওদের বাড়িতে ঢুকে গেলাম। মানে ওই একটা টার্গেট নিয়ে ঢুকছে, বাইকটা ওদের বাড়ির গেটে রাখছি, রেখে বাড়ির ভিতরে ঢুকছি। ঢুকার পরে মিটারটাও দেখলাম সামনে। তো আমি তখন কী করলাম, একটা কাগজের মধ্যে মিটারের এটা সেটা লিখতেছি। আসলে তো আমি মিটার দেখতে যাইনি। পরে বললাম বাড়ি থেকেও আসেন। পরে দেখলাম যে একটা লোক বেরিয়ে আসছে এবং মোল্লা টাইপের। আমি দেখে বুঝলাম যে এটা ওর বাবা। পরে আমি বললাম যে কাকা আসসালামু আলাইকুম। খুব সুন্দর করে সালাম দিয়েছি। বলো ওয়ালাইকুম আসসালাম। এমন কাকা মিটারের বিল লিখতে আসছিলাম। বলি কি বলেন, মিটারের বিল এখনও লেখে নাই? আমি বলছি না, লিখতে আসছি। তো আমাকে এক গ্লাস পানি দিবেন, আমার খুব তৃষ্ণা পাইছে। পরে উনি বললো কি যে সাদিয়া এক গ্লাস পানি দে। এই কথা বলার পরেই সাদিয়া তখন পানিটা নিয়ে আসছে। আমি ওর দিকে তাকায়া মানে অবাক। আমি ওরে বললাম এদিকে আসো, পানি দিয়ে যাও। ও আমাকে ইশারা দেয় না, ওর বাবার দিকে দেখাই দেয়। এবং এরই মাঝে ওর বাবা তখন ওই রুমে গেছে, যে ওর কাছ থেকে পানির গ্লাসটা নিছে, নিয়ে আমাকে তখন পানিটা দিল। আমি বসে পানিটা পান করলাম। করে আমি তখন এখান থেকে বেরোইছি। বেরোয় বাইকটা জাস্ট স্টার্ট দিয়ে টান দিছি। এমন সময় সাদিয়া আমার কল দিছে। কল দিয়ে বলে তোমার এত বড় সাহস, এটা তুমি কী করলা? আমি বললাম সাদিয়া তোমার বিয়ে হয়ে যাবে কালকে, তুমি কি বুঝতেছো না? আমাকে বলে আমি তো বুঝতেছি যে আমার কালকে বিয়ে হয়ে যাবে, কিন্তু আমি কী করবো বলো? তুমি তো এরকম একটা মানুষ যে তুমি তোমার মোবাইল ফোনটা অফ করে রাখছো, তোমার ফোনটা তুমি রিসিভ করো না। আমি তোমাকে কতগুলো ফোন করছি। আমি তো আর বলতে পারি না রে, আমি তো শিলের বেটা শিল, আমি তো সেলুনের কাজ করি রে। আমি সেলুনের কাজ করা অবস্থায় তো কাস্টমারের চুল শেভ না করে তোমার ফোন রিসিভ করতে পারতেছি না। আমি কান্না করে বলতেছি সাদিয়া আমি মরে যাব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা সাদিয়া, প্লিজ একটু বুঝতে চেষ্টা করো। ও আমাকে বলে বোঝাবুঝির কোনো কাজ নাই, তুমি কি বলতে চাও ওইটা আমাকে খুলে বলো। আমি বললাম আমি তোমাকে বিয়ে করব। ও বলে বিয়ে করবো আমাকে? তাইলে কালকে রাতে ফোন ধরো নাই কেন? আমি বললাম আমি জানি না। ও আমাকে বলে তাহলে এখন কি করবা? আমি বললাম আমি এখানে আসি, আমি সারা দিন এখানে থাকবো, তুমি আজকে রাতে ফিরে যাবো, আমি তোমাকে নিয়ে পালায়ে যাবো। ও আমাকে বলি তুমি কি পাগল হইছো? কালকে আমার বিয়ে, আমি আজকে রাতে পালায়ে যাবো? আমি বললাম তুমি যদি আজকে রাতে পালাইয়া না আসো, আমি তোমার বাড়ির পিছনে অমুক জায়গায় সারা রাত অপেক্ষা করবো। রাত পেরিয়ে যখন ফজরে আজান দিবে আমি এখানে ফাঁসি দিব, আমি সাথে আমার রশি নিয়ে আসছি। আমি অমুক গাছের নিচে দাঁড়াই থাকবো, সকালে ফজরে আজান দেওয়ার সাথে সাথে আমি ফাঁসি দিয়ে মারা যাব। আমি তোমার জন্য সারা রাত অপেক্ষা করবো, এবার তুমি মোবাইল বন্ধ করে দাও। এবার সে আমাকে সারাদিন কল দিতে আছে, পলাশ পাগলামি করো না, তুমি এটা কী করতেছো? আমি বললাম আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না। এমন করে বিকালবেলা ও বলতেছে তুমি চলে যাও, আমি যাব না। আমি বললাম ঠিক আছে, তুমি যদি না যাও আমি এই গাছের নিচে নিজের জীবন দিয়ে দিব, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। সারাটা রাত ওখানে দাঁড়িয়ে আছি ভাই। রাত্র 1টার দিকে আল্লাহর কি হুকুম, মোবাইলে ডিম লাইটের বাতি দিয়ে আমি দেখলাম যে সাদিয়া আমার এখানে আসছে। ওরে দেখার পর আমি ওকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেছি। ও আমারে বলে চিৎকার করো না প্লিজ, আমার কথা শোনো, পাগলামি করো না, তুমি চলে যাও। আমি বললাম কোথায় যাব? ও আমাকে বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি জানো না আমার আব্বা বা আমার পরিবারে কেউ যদি জানতে পারে বা তোমাকে এখানে দেখে তোমাকে জিন্দা পুঁতে ফেলবে। আমি বললাম সাদিয়া আমার বুকের কষ্টটা এত বেশি, যদি মৃত্যুটা হয়ে যায় আমার জন্য ভালো হয়, আমি এই বুকের কষ্টটা নিতে পারতেছি না। ও আমাকে বলে তুমি কি চাও? আমি বললাম আমি তোমাকে নিয়ে পালায়ে যাবো, তুমি আমার সাথে চলো। ও বলে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমার বাবা খুব সম্মানিত একটা মানুষ, আমার বাবা এটা নিতে পারবে না। আমার বাবা একজন নামকরা মাওলানা, নামকরা একজন ব্যক্তি, উনি একজন ধর্মীয় মানুষ, ওনার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমি বললাম ঠিক আছে, আমার জীবনের চেয়ে যদি তোমার বাবার সম্মানটা বেশি হয়ে থাকে তো এখানেই দাঁড়িয়ে রইলাম, তুমি চলে যাও। ও আমাকে বলে মরো গিয়া তুমি, আমি আর কিচ্ছু বলতে পারবো না। এই বলে সে আবারও আসছে, আয়শা ভাই বাসায় চলে আসছে। আয়শা আমাকে কল দিতেছে। আসলে কি ভাই সত্যিকার অর্থে জানেন, আমারও ইচ্ছে হচ্ছে আমি সুইসাইড করে ফেলবো। আমি ওটার জন্যই প্রিপারেশন নিচ্ছি এবং আমি রশিও সাথে নিয়ে গেছি। আমি ওরা রশি কিনে আনছি বাজার থেকে, আমি দেখাইছি যে এই রশি আমি আত্মহত্যা করবো। রাত 3:30টার দিকে আল্লাহর অশেষ মেহেরবানিতে সাদিয়া তখন আমার কাছে আসে এবং সাথে একটা ব্যাগ নিয়ে আমাকে বলে তাড়াতাড়ি যাও, বাইক স্টার্ট করে, একটু পরে সকাল হয়ে যাবে। আমি বললাম তুমি আমার সাথে চলে যাবা? ও আমাকে বলে হ্যাঁ তাড়াতাড়ি যাও, বাইক স্টার্ট দাও। দৌড়ে দুজনে তখন বাইকের কাছে গেলাম এবং ও বাইকের পিছনে বসলো আর আমি বাইকটা স্টার্ট দিয়ে সকাল হওয়ার আগেই এই গ্রামটা ত্যাগ করলাম। এবং গ্রামটা ত্যাগ করার পর আমি চিন্তা করতেছি যে আমি তাকে নিয়ে কোথায় যাব। আদত আমি একটা হিন্দু ছেলে, আমি তাকে নিয়ে কোন জায়গায় যাব, এবং সে তো জানে না যে আমি হিন্দু। এরকম করে হাঁটাহাঁটি করতে করতে চিন্তা করলাম কোথায় নিয়ে যাওয়া যায়, কোথায় যাব। পরে বাইকটা টান দিয়ে রংপুর শহরের দিকে গেছি। রংপুর শহরে যাওয়ার পর আমারে বলতেছে যে এখানে আসছো, এখানে কোথায় থাকবা? পরে আমি বললাম তুমি একটু অপেক্ষা করো। হঠাৎ আমার একটা কাস্টমারের কথা মনে পড়ছে যে ওনার একটা বিল্ডিং আছে, তো ওনার যে বিল্ডিং আছে ওই কাস্টমারটাও আমার সাথে সম্পর্ক ভালো। আমি তখন ওরে কী করলাম, স্টেশনে রেখে আমি তখন আমার ওই কাস্টমারে ফোন দিলাম। কাস্টমারটা বেরিয়ে আসছে পরে আমি বললাম যে কাকা আমি যে হিন্দু এই কথাটা ওরে বললেন না, আমি ওকে ভালোবেসে নিয়ে আসছি, আপনার বাসা অন্তত একটা রাত আমাদেরকে থাকতে দেন।
পরে উনি আমারে বলতেছে যে এটা কে। আমি বললাম প্লিজ ও একটা মুসলিম মেয়ে, আমাকে ভালোবেসে নিয়ে আসছে। ও বলে তুমি যে হিন্দু মেয়ে জানে না। আমি বললাম না, ও জানে না, আর আপনাকে জানেন না। বলে এটা কোনো কথা হলো? আমি বললাম কাকা আপনার পায়ে ধরি, আমি তো আপনার অনেক চুল শেভ করতাম, আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, আপনি তো আমার একটু বুঝেন মুঙ্গিয়াকে আমাদের ওইদিকে চাকরি করতো আর কি। পরে বলে আচ্ছা ঠিক আছে আসো। পর ওনার বাসায় গেছি, যাওয়ার পর উনি আমাদেরকে একটা রুম দিল। রুম দেওয়ার পর ওই রুমের ভিতরে আমি আর সাদিয়া ঢুকলাম। মানে ঢুকে আমি আর বেরোচ্ছি না, ওখানেই পড়ে আছে। ওর হাতে যে মোবাইল ফোনটা ছিল এটাও বন্ধ করে ফেলছে। ও খুব কান্না করতেছে, কান্না করে করে বলতেছে আমার আব্বার কী অবস্থা জানি, আমার আম্মার জানি কী অবস্থা। মানে প্রচণ্ড কান্না করতেছে। আজকে তোর বিয়ে বিয়ে হবার কথা, বিয়ের দিন। যাই হোক, এরকম করতে করতে একটা সময় আমি ওকে বুকে জড়িয়ে ধরে দিনের মধ্যেই ঘুমিয়ে গেছি ওই রুমের মধ্যে। এবং বিকেলবেলা আমার ঘুম ভাঙে, ওর ঘুম ভাঙে, পরে আমরা দুজনেই উঠি। এর মাঝে আমাদেরকে কিন্তু আমার ওই লোকটা অনেক ডাকাডাকি করছে, আমি কিন্তু আর উঠি নাই। বিকেলবেলা ওঠার পরে তিনি আমার বলতেছে তুমি কি মানুষ, এইভাবে ডাকলাম, এতবার ডাকলাম, তুমি ঘুম থেকেই উঠলা না, তোমরা দুপুরে খাবা না? পরে আমি বললাম যে খিদা তো লাগছে। পরে বলে যাও তোমার ওয়াইফকে ডাকো। আমি বললাম না, খাবার দেন আমরা ভিতরে নিয়ে খাই। পরে ভিতরে গেছি, ভিতরে যাই খাবারটা খাইছি। আমার ভিতর ও আমাকে বারবার জড়ায় ধরতেছে ওই রকম একটা সম্পর্ক করার জন্য। আমি শুধু ওকে একটা কথাই বলি যে দেখো আমি চাই না তোমার সাথে বিয়ের আগে আমার এরকম কোনো একটা সম্পর্ক হোক। শুধু এই কথাটা বললে আমি স্কিপ করতেছি। এরপরে দেখা গেল একটা পর্যায়ে ও তখন করলো কি, মানে সন্ধ্যার পরে আমার বলতেছে আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু আমার আব্বুরে কল দিব। আমার কেন জানি আব্বুর জন্য খুব পরাণ পড়তেছে। আমি বললাম সাদিয়া ফোন দেওয়াটা ঠিক হবে না, আমরা গতকালকে রাতে পালায় আসছি, আজকে মাত্র একটা রাত গেছে, যদি এরই মাঝে কিছু একটা ঘটে যায়। আমাকে বলতেছে না আমার কাছে কেমন জানি লাগতেছে। আমি বললাম রাতটা কাটাই দিই। আমাকে বলে আমরা বিয়ে করবো না। আমি বললাম আমার কালকে বিয়ে করব। রাত্র 11:30টার দিকে ওটা আমি রাখতে পারতেছি না, 11:30 12টার কাছাকাছি তখন চিৎকার করে কান্না করতেছে। আমার বলে আমি আব্বুর সাথে 1 মিনিট কথা বলবো, আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। পরে আমি তাকে বললাম ঠিক আছে তুমি বলো। এই বলে তখন কি করলো, ওর বাবারে কল দিল। বাবারে কল দেওয়ার পরে ওর বাবার নাম্বারটা বন্ধ হওয়ার পরে আমার বলতেছে বাবার নাম্বার তো বন্ধ। আমি বললাম বাসায় আর কোনো নাম্বার আছে? বলে ঘরে আরেকটা মোবাইল আছে। আমি ঠিক আছে ঘরের নাম্বারে কল দেয়। এবার ঘরের নাম্বারে কল দেওয়ার পরে কলটা কেউ একজন রিসিভ করছে, ও লাউড স্পিকার দিল, বাট ওখানে সবাই কান্না করতেছে, মানে প্রচুর কান্না করতেছে, একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। পরে ও কথা বলে না। আমি তখন ওর কাছ থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে আমি হ্যালো বললাম। পরে ওই পক্ষ থেকে একজন মহিলা রিসিভ করছে, উনি বলে কে? আমি তখন সাদিয়ার বাবার নাম বললাম। আমি বললাম যে উনি কোথায়? পরে বলে আপনি কে বলতেছেন? আমি বললাম যে আমি যেই বলতেছি উনি কোথায়? পরে বলে উনি তো মারা গেছে, রাত 8টার দিকে ওনার দাফন হয়েছে। আমি বললাম মানে কীভাবে? পরে বলে সকালবেলা ওনার মেয়ের বিয়ে হবার কথা ছিল, হঠাৎ করে সকালে মেয়েকে পাওয়া যাচ্ছে না, এবং মেয়েকে পাওয়া না যাওয়া অবস্থানে হার্ট অ্যাটাক করে, এবং তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং দিনের প্রায় 2টার দিকে উনি হসপিটালে মারা যায়। দেন এরপরে রাত 8টার দিকে আমরা দাফন করে ফেলি। সাদিয়াটা শোনা মাত্র একটা চিৎকার দিয়ে জায়গায় জ্ঞান হয়ে যায়, মানে জ্ঞান হারিয়ে ফেলে। তো পাশের রুম থেকে আমি যাদের বাসা আসছি তারা বারবার দরজা ধাক্কাচ্ছে, দরজা খোলো দরজা ধাক্কাইতে আসছে। আমি তখন দরজা খুলছি, উনি তখন দৌড়ে রুমে আসছে, এসে বলে কী হয়েছে? আমি বললাম কাকা ওর বাবাটা মারা গেছে। পরে বলতেছে এটা কি বলো, তার মানে তুমি মেয়ে ভাগাই নিয়ে আসছো এই জন্য মেয়ের বাপ মারা গেছে? তোমার পায়ে ধরি, তুমি বাবা আমার বাসা থেকে বেরো। আমি বললাম ও অজ্ঞান হয়ে আছে, ও জ্ঞান হারিয়ে ফেলছে, আমি এখন আপনার বাসা থেকে কী করে বের হবো? উনি আমাকে বলতেছে বাবা তোমার সাথে আমার সম্পর্ক ভালো, তুমি আমার সাথে অনেক ভালো সম্পর্ক, কিন্তু প্লিজ তুমি বাসা থেকে বেরো। আমি চাই না তুমি আর 1 সেকেন্ড আমার বাসায় থাকো, মেয়ে যেহেতু মারা গেছে, যে কোনো সময় বাসায় পুলিশ আসবে, আমি একটা ঝামেলায় পড়বো, আমি একজন সরকারি লোক, আমি কোনো বিপদ চাই না, তুমি আমার বাসা থেকে বেরো, আমার চাকরিটা চলে যাবে। আমি বললাম কাকা ওর জ্ঞানটা ফিরে আসুক, আমি ওকে নিয়ে বেরিয়েছি। উনি বলেন না ওর জ্ঞান ফিরে আসতে হবে না, আমি তোমাকে গাড়ি ঠিক করে দিচ্ছি, তুমি অমুক হোটেলে চলে যাও। আমি বললাম তো আমি যে অমুক হোটেলে যাবো, আমি ওকে নিয়ে কী করে যাবো অমুক হোটেলে? বলে তুমি আমি ম্যানেজারকে বলে দিতেছি সমস্যা হবে না, তুমি যাও। পরে উনি গাড়ি দিল, এবং ওনার গাড়িতে উঠে আমি তখন সাদিয়ারে নিয়ে এই অজ্ঞান অবস্থার জ্ঞান আসে নাই। পরে হসপিটালে, মানে ওই হোটেলে না গিয়ে হসপিটালে গেছি। পরে হসপিটালে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার, মানে ওই সরকারি হসপিটালে, পরে তার জ্ঞান আসছে, ওর কেউ ধরে রাখতে পারতেছে না, ও চিৎকার করে কান্না করতেছে। আমি বলি সাদিয়া প্লিজ তুমি কান্না করো না, তুমি একটু বেড রেস্ট নাও, একটু রেস্ট করো, তোমার আব্বার হয়তো উনি মারা গেছে। বলে পলাশিটা তুমি কী করলা, কেন তুমি আমাকে এভাবে জোর করে নিয়ে আসলা? আমি তো তোমার কাছে আসতে চাইনি, আমার বাবা, আমি জানি আমার বাবা খুবই রাগান্বিত মানুষ, উনি বাঁচবে না, উনি এই কষ্টটা নিতে পারবেন না, আমি তোমাকে বারবার করে বলেছি তুমি আমাকে নিও না।
পলাশ তুমি আমাকে নিও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তোমার ওই পাগলামিতে আমি রাতের শেষ অংশে আমি বাসা থেকে তোমার সাথে পালিয়ে যেতে বাধ্য হলাম। আমার বাবার কবর আমি দেখতে যাই। বললাম সাদিয়া খবরদার এই কাজ ভুলেও করে না, তুমি কবর দেখতে গেলে তোমাকে আর আসতে দিবে না। ও তখন আমার বুকে মাথা রেখে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতেছে। বাইরে যে বুকেও মাথা রাখছে ওই বুকের মধ্যেও তো অনেক ব্যথা, কারণ আমি তো জানি আমি একটা হিন্দু ছেলে। আমার মনে এখনও ভয় কাজ করে যে হিন্দু কথাটা জানার পরে না জানিও কী করে। যাই হোক, পরে এই অবস্থার মধ্যে আমি তখন বললাম সাদিয়া আমি একটা রংপুরের দিকে একটা বাসা ভাড়া করি, আমরা দুজনে থাকার মতো। ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাসা ভাড়া করো। পরে হসপিটাল ওরা রাখি আমি তখন আমার ওই লোকটার সহযোগিতা আমি তখন একটা বাসা ভাড়া করি, বাসা ভাড়া করি। ওই বাসার মধ্যে আমি ওকে নিয়ে উঠবো। এখনও ওঠার আগে আমাকে বলতেছে যে পলাশ আমরা বিয়েটা কেন করতেছি না, আমরা বিয়ে করে ফেলি, এটা বলতেছে। এখন আমার কথা হচ্ছে আমি বিয়ে করতে গেলেই তো ধরা খাবো, কারণ আমার ভোটার আইডি কার্ড যেটা আছে এটার মধ্যে তো আমার ধর্ম লেখা আছে, আমি তো হিন্দু ছেলে, আমার নাম পলাশ শীল। ও তো যদি জানে পলাশ শীল জানলেই তো বুঝে যাবে যে আমি হিন্দু। পরে আমি কী করবো বুঝতে পারতেছি না। এই অবস্থার মধ্যে আমি বললাম আমি কালকে বিয়ে করব, আজকে রাতটা কেটে যাক, কালকে বিয়ে করব। ও তখন আমাকে বলতেছে তুমি বিয়েটা এরকম পিছিয়ে নামাচ্ছ কেন, তুমি বিয়েটাকে পিছিয়ে নামাচ্ছ? তুমি আমার সাথে একই ঘরে থাকো, সব কিছুই করো, কিন্তু বিয়েটা কেন করো না? আমি বললাম সাদিয়া কালকে বিয়ে করব, কালকে কনফার্ম। সারাটা রাত ওরা আমি বুকে নিয়ে ঘুমাইছি। বিশ্বাস করেন আমি জানি যে ওর বাবা গতকালকে রাতে মারা গেছে, ওর বুকের মধ্যে অনেক কষ্ট। ও আমার বুকে মাথা রেখে চোখের পানিগুলো ঝরাতে ঝরাতে একটা সময় ঘুমিয়ে পড়ছে। আর আমি ওর মাথা হারাতে ফ্লোরের মধ্যে ঘুমাইতেছে। আমার তো জাস্ট ঘর ভাড়া করছে, কোনো ফার্নিচার নাই, কিছুই নেই, ফ্লোরের মধ্যে কোনো রকম শুয়ে আছি। সকাল হওয়ার পরে ও আমার বলতেছে চলো কাজী অফিসে চলো। আমি কিন্তু সারাটা রাত খুবভাবে চেষ্টা করছি ওরে বলার জন্য যে দেখো আমি তো মুসলিম না, কিন্তু আমি ওকে বলতে পারিনি। কেন জানি বুকের ভিতর একটা ভয় কাজ করতেছিল। এই ভয়ের কোনো সংজ্ঞা আমি জানি না, কিন্তু কেন জানি মনে হয় যে আমার নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাবে। এবং ও যদি কখনো জানতে পারে, যদিও কখনো জানে যে আমি হিন্দু, তাহলে যে ও কী করবে আমি বুঝতে পারতেছি না। পরে ভাবলাম যে ঘরের মধ্যে বললে আবার কি করে না করে। ও কিন্তু খুব রাগী, সাদিয়া কিন্তু প্রচণ্ড রকমের রাগী, তো ঠান্ডা মেয়ে না। পরে ও সকালবেলা উঠে রেডি হয়ে গেছে, আমার বলে চলো পলাশ কাজী অফিসে যাব। আমি বললাম কাজী অফিসে তো যাবো ঠিক আছে, একটু ওয়েট করি। ও বলে কেন ওয়েট করবো, সকাল সকাল কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে, চলো। এবং আমাকে নিয়ে তখন কাজী অফিসে দিয়ে গেল। যাওয়ার পরে ভাই আমার গলায় তখন পানি নাই, আমি শুধু ভগবানকে ডাকতেছি, ও ভগবান তুমি আমাকে রক্ষা করো, ভগবান তুমি আমাকে রক্ষা করো, আমি আর নিতে পারতেছি না। এবং কাজী অফিসে যাওয়ার পরে কাজী অফিসে বসার পরে কাজী বলতেছে যে তো আমাদের দুজনের ভোটার আইডি কার্ড দাও। তো ওর ভোটার আইডি কার্ড দিল। আমি তখন আমার ভোটার আইডি কার্ডটা বের করছি, মানে কি করবো মানে তখন পর্যন্ত আমি ওরে বলতে পারতেছি না যে সাদিয়া আমি তো হিন্দু, আমি এটা ওরে বলতে পারতেছি না। পরে ভোটার আইডি কার্ডটা কাজীর হাতে দিলাম। কাজীর হাতে দেওয়ার পরে কাজী ভোটার আইডি কার্ডের দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে বলতেছে আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। কাজী বলে আপনি কি আমার সাথে মস্কারি করেন, মস্কারি পাইছেন? আমি সাদিয়া তখন বলতেছে কেন, কি হয়েছে, মস্কারি হওয়ার কি আছে? বলে দেখেন তো আপনারা ভোটার আইডি কার্ডটা। পরে ভোটার আইডি কার্ডটা সাদিয়া দেখার পরে টপ টপ করে চোখের পানিগুলো ভোটার আইডি কার্ডের মধ্যে ফেললো এবং মুহূর্তের মধ্যে ও তখন তার জুতাটা খুলে এই কাজী অফিসে কাজীর সামনে আমাকে পিটতে শুরু করলো, মারতে শুরু করলো। লম্পট প্রতারক, তুই আমাকে এভাবে ধোকা দিলি, তুই আমার সাথে এভাবে বেইমানি করলি, একটা হিন্দু ছেলে হওয়ার পরেও তুই আমাকে কেন ঘর থেকে বের করে আনলি, তোর জন্য আমার বাবা মারা গেছে। এবং জুতো দিয়ে পিটাইতেছে কাজী সহ কাজী অফিসের আরও যারা লোকজন আছে তারা সবাই তারা ধরতেছে যে আপনি একটু ঠান্ডা হন, পাগলামি করবেন না প্লিজ, একটু ঠান্ডা হন, শান্ত হন। কিন্তু ওরা কেউ শান্ত করতে পারতেছে না। ও এত পরিমাণে রেগে গেছে যে ওকে কেউ ধরে রাখতে পারতেছে না, ও যেন চেয়ার টেবিল সব কিছু ভেঙে ফেলবে। এমতো অবস্থার ভিতরে কাজী তখন পুলিশে কল করে। এবং পুলিশ আসবে ও তখন বুঝে গেছে, এবং পুলিশ আসবে বুঝে যাওয়ার পরেও তখন এখান থেকে দৌড় দিয়ে বেরিয়ে গেছে, মানে কাজী অফিস থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে হয়ে যাওয়ার পর ও বেরিয়ে চলে গেছে, ওরা কাজী আটকাইতে পারে নাই। এবং পুলিশ এসেই তখন আমাকে ধরছে, ধৈরা বলতেছে। পরে কাজী অবজেকশন দিল যে এই ঘটনা একটা মুসলিম মেয়ে ভাগায় নিয়ে আসছে, কিন্তু ও মূলত হিন্দু। এই কথা বলার পরে এখান থেকে আমাকে পুলিশে নিয়ে গেল। আমি তখন থানায় গেলাম। থানায় যাওয়ার 7 দিন পর্যন্ত আমি থানায় ছিলাম, কিন্তু সাদিয়ার সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, ও আমার সাথে কোনো যোগাযোগ করে না। এবং 7 দিন পরে পুলিশ যখন দেখলো যে মানে কোনো মেয়ের অভিযোগ নাই, কারো কোনো অভিযোগ নাই, আমি পড়েই আছি থানার ভিতর, পরে পুলিশ আমাকে ছেড়ে দিল।
আমি তখন থানা থেকে বের হয়ে যে ঘরটা ভাড়া করছিলাম ওখানে গেলাম, যে দেখলাম যে ওইখানেও যায় নাই। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বাড়িওয়ালা বলে না, আমার এখানে তো কোনো মেয়ে আসে নাই। আমি তখন ওখান থেকে বের হয়ে পাগলা কুত্তার মতো ওরে রংপুর শহরের অলিতে গলিতে এখানে সেখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছি, কিন্তু আমি আর ওরে পাই না। ওর নাম্বারটাতে কল দিয়ে নাম্বারটা বন্ধ, ও কোথায় চলে গেছে, ওর কোনো সন্ধান আর আমি পাইতেছি না। পরে গোপনে গোপনে ওর এলাকাতে গেলাম, ওর বাড়িতে গেলাম, এবং বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গেলাম বলতে বাড়িতে খোঁজ খবর নিলাম যে বাড়িতে গেছে কিনা, কিন্তু বাড়িতেও খোঁজ খবর নিয়ে দেখলাম যে না, ও বাড়িতেও যায় নাই। তাহলে ও গেলটা কোথায়? এবং সেখান থেকে আমি তখন আমার বাড়িতে যাই। আমার বাড়িতে গেলে এই যে আমার জীবনে এত ঘটনা ঘটে যাচ্ছে, আমি এত কিছু করে ফেলেছি, এটা কিন্তু আমার আব্বা আম্মা কেউ জানে না, আমার বোন ভাই কেউ জানে না। সবাই আমাকে খুব গালমন্দ করতেছে, বকাবাধ্য করতেছে, তুই এরকমটা কেন করতেছিস, কেন পাগলামি করতেছিস, ঘরে থাকিস না, বাড়িতে থাকিস না, তোর যখন যেদিকে মন চাই তুই সেদিকে চলে যাস। আমি কাউকে বুঝাইতে পারতেছি না যে আমার বুকের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে আগুন, আমার এই আগুন নিভবে কেমন করে। আমি না কারো কাছে যাইতে পারি, না কাউকে বলতে পারি। অশ্রু সিদ্ধ চোখে শুধু ভগবানকে বলি, ও ভগবান তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 3 থেকে 4 দিন কেটে গেছে। 4 দিন পরে হঠাৎ করে আমার একদিন মনে পড়লো যে ও আমাকে একদিন বলছিল যে ওর একটা বান্ধবী আছে ঢাকায়, ওর একটা বান্ধবী আছে ঢাকায়। একদিনও আমাকে এটা বলছিল। আমি ঢাকায় গেছিলাম মানে সেলুনের মাল কেনার জন্য, পরে আমি বলে আমি ঢাকায় ঘুরতে আসছি। ও তখন আমাকে বলছিল যে অমুক জায়গায় ওর একটা বান্ধবীর বাসা আছে। আপন ভাই আপনি বিশ্বাস করেন, শুধু জায়গার নামটা আমি জানতাম, আর কিছু জানতাম না। আমি সেখানে তাকে মানে ঢাকার মধ্যে একটা জায়গা, আমি তো সেখানে তাকে খুঁজতে চলে গেছি। ওইখানে তারা খুঁজতেছি তারা কোথাও খুঁজে পাই না, কোনোভাবেই তার কোনো সন্ধান পাই না। ওইখানে আমি প্রায় 20-25 দিনের মতো থাকি ঢাকাতে, কোনো সন্ধান না পাইয়া আমি পুনরায় আবারও ওর গ্রামের বাড়িতে গেছি। গ্রামের বাড়িতে যাওয়ার সময় ওর সাথে আরেকটা মেয়ের ক্লোজ বান্ধবী ছিল, ওদের পার্শ্ববর্তী বাড়ির। ওই মেয়েটার সাথে ওর ভালো সম্পর্ক। ওই মেয়েটার নাম হচ্ছে সালমা। এবার আমি অনেক কষ্ট করে ওই সালমা মেয়েটার সাথে যোগাযোগ করতে সক্ষম হই। যোগাযোগ করতে সক্ষম হওয়ার পরে সালমার নাম্বারটা ম্যানেজ করে সালমারে কল দিই। কল দিয়ে পরে সালমা আমার প্রচুর গালাগালি করে যে আপনি তো মানুষ না, আপনি একটা নরপিশাচ, আপনি যে কাজটা করেছেন, আপনি একটা হিন্দু ছেলে হয়ে ওরে কেন আপনি ঘর থেকে ভাগায় নিয়ে গেছেন, আপনি ওরে নিয়ে গেলেন কেন, আপনি তো ওকে বাসা থেকে মানে নিয়ে যাওয়াটা আপনার উচিত হয় নাই, আপনি কেন নিয়ে গেলেন, আপনি ওকে নিয়ে কেন ওর জীবনটা আপনি এভাবে নষ্ট করে দিলেন, কেন আপনি ওর জীবনটা এরকম করে নষ্ট করলেন। ও তো একটা নিষ্পাপ মেয়ে ছিল, ও তো জীবনে কোনোদিন কোনো ছেলের দিকে তাকায়নি, ও তো অনেক ভালো ছিল, আপনি কেন ওরে নিয়ে গেলেন। আর এই মেয়েটা যখন আমাকে কথাগুলো বলতেছে আমি তখন বুঝে গেছি যে সাদিয়ার সাথে ওর যোগাযোগ আছে, তা না হলে আমাদের এই বিতর্কত কথাগুলো সালমা জানলো কেমন করে। আমি তখন সালমাকে বলতেছি, বোনরে আমি তোমার সাথে একটা বার শুধু দেখা করতে চাও। বলেন আমি আপনার সাথে দেখা করবো না। আমি বললাম বোন তোমার পায়ে ধরি, তুমি আমাকে একটা বার বলো যে সাদিয়া কোথায় আছে। আমাকে বলে না ভাই আমি বলতে পারবো না। আমি বলি তুমি বলতে পারবা না, তুমি বলতে যদি না পারো তাহলে আমি সাদিয়ার বাড়িতে যাব, এবং সাদিয়া যেহেতু আমাকে ছেড়ে এত দূরে চলে গেছে আমি শুধু সাদিয়াকে খুঁজে পাবো না, আমি সাদিয়ার বাড়ি যাব, এবং সাদিয়ার যে আছে আত্মীয় স্বজন আমি সবার কাছে বলবো আমি হিন্দু ছেলে হয়ে সাদিয়াকে ঘর থেকে বাগায় নিয়ে গেছি, আপনারা আমাকে মারেন। ও আমাকে বলে আপনি কি পাগল হয়ে গেছেন, আরে ভাই আপনি যদি একবার গিয়ে এই কথাটা বলেন আপনাকে ওরা আস্ত রাখবে, আপনাকে তো ওখানে ওরা মেরে আপনাকে প্যাকেট করে ফেলবে। আমি বললাম আমি তো মরতে চাই, আমি তো চাই মরার জন্য, এই জন্য আমি যাবো। আমাকে বলে কেন পাগলামি করতেছেন, সাদিয়া ঢাকাতে আছে, আপনি আর সাদিয়ার বাড়িতে গিয়ে সাদিয়ার আর অপমান করেন না, আর ওরে কষ্ট দিয়েন না। আমি তখন বললাম ঢাকা কোথায়, বলে ঢাকা ওর বান্ধবীর বাসায়। আমি বললাম আমি তো জানি ও ঢাকা ওর একটা বান্ধবী আছে, বান্ধবীর বাসাটা কোথায়। এরপর আমি সালমার কাছ থেকে সাদিয়ার ওই বান্ধবীর বাসার ফুল ঠিকানাটা নিই, কিন্তু ও আমাকে বলে যে ভাই আপনি কিন্তু বললেন না যে আমি আপনাকে ঠিকানা দিছি। এর পরের দিন আমি রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা দিই। যে এলাকাতে আমি দীর্ঘ 20 থেকে 25 দিন যাবৎ ছিলাম, সাদিয়াকে হন্য হয়ে খুঁজেছি, সেই এলাকাতে আমি আবারও ঘুরি, এবং ঘুরতে ঘুরতে সেই ঠিকানা অনুযায়ী আমি তখন ওই বাসার মধ্যে যাই। বাসার মধ্যে যাওয়ার পরে দেখি যে সাদিয়া ওখানে বসে আছে। রুমের মধ্যে ঢোকার পর মানে কলিং বেল টিপলো, দরজা ঢুকলাম, ভিতরে ও বসে আছে। ও আমাকে দেখা মাত্রই মানে আরেকটা রুমের মধ্যে ঢুকে গেছে। পরে আমি ভিতরে ঢুকছি, ঢুকার পরে ওর যে বান্ধবী ছিল সেই মেয়েটা বলতেছে ভাই আপনি কে। ওর একটা বান্ধবী ওখানে জব করে, বিয়ে হয়েছে, সম্ভবত ডিভোর্স হয়ে গেছে মেয়েটার, এরকম কি একটা জব করে। পরে আমি বললাম ভাইয়া আপু আমার নাম পলাশ। বলে ও আচ্ছা আপনি সেই পলাশ। তা আমি বললাম আমি সাদিয়ার সাথে একটু কথা বলতে চাই। বলে সাদিয়া তো আপনার সাথে কথা বলবে না। আমি বললাম আপনি সাদিয়াকে একটু ডাকেন। তারপরে মেয়েটা সাদিয়াকে ডাকতেছে, সাদিয়া দরজা খোল, তুই একটু পলাশ ভাইয়ের সাথে কথা বল। সাদিয়া বলে ওকে এখান থেকে চলে যেতে বল, ও যদি না যায় আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি কিন্তু সত্যি বলতেছি আমি আত্মহত্যা করবো। ওরা বলে এখান থেকে চলে যাইতে।
আমি খুবভাবে চেষ্টা করলাম ওর সাথে অন্তত একটু কথা বলার জন্য, কিন্তু আমি ওর সাথে কথা বলতে পারলাম না, কোনোভাবেই ওর সাথে আমার কথা বলা হলো না। এরপরে মেয়েটা আমাকে বলতেছে, ভাই আপনি এখান থেকে চলে যান, তা না হলে সাদি হয়তো সিরিয়াস কিছু করে ফেলবে। পরে আমি এখান থেকে চলে আসলাম। আসার পরে আমি তখন ঢাকাতে, ও যে বাসায় থাকতো তার আশেপাশে একটা সেলুন দোকানে চাকরি নেই, চুল কাটার। ও তখন খবর পায় যে আমি এখানে সেলুনে চাকরি করি। ও আমাকে বলে, তুই তো শিলে ছিলি, মানে ওর বান্ধবীরে বলো, ওর বান্ধবীর সাথে মাঝে মাঝে আমার কথা হইতো। এরকম করতে করতে ও তখন করে কি, ওর বান্ধবীর সাথে, ওর বান্ধবী যে অফিসে চাকরি করে ওই অফিসে সাদিয়া নিজেও চাকরি নেয়। ও আর গ্রামে ফিরে যায় না, গ্রামে না ফিরে গিয়ে এই অফিসে চাকরি নেয়। তখন ওর বান্ধবীর সাথে একসাথে চাকরিতে যায়, ডিউটিতে যায়, ডিউটি করে আবার আসে, একইভাবে চলতেছে। আমি তখন সেলুন দোকানে কাজ করি, আর ওর সাথে আমার কিন্তু কোনো কথা হয় না, মানে আমি যে ওর সাথে 1 মিনিট কথা বলবো এরকম না। ও জানি শুধু ওই বাসায় থাকে যায়, 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 4টা মাস আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমার আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ নাই। আমি কোথাও যাইনি, সেলুনে চাকরি করতেছি, খাইতেছি আর ওরা পাহারা দিতেছি, যদিও ওরা আমি দেখি না, শুধু যেন ওই বাসায়ও থাকে। 4 মাস পরে আমার কেন জানি একদিন ওর জন্য খুব খারাপ লাগতেছে। পরে আমি একদিন ওই মেয়েটার বাসায় আবারও গেছি পুনরায়। যাওয়ার পরে কলিং বেল দিলাম, মেয়েটা দরজা খুলছে সুন্দর দেখে। আমি বললাম, আপু আপনি আমাকে দেখে রাগ করেন না, আমি সাদিয়াকে শুধু একটা নজর দেখে চলে যাব। পরে বলে, ভাই সাদিয়া তো বাসায় নেই। আমি বললাম, সাদিয়া বাসায় নেই, সাদিয়া কোথায়? বলে, ভাই আপনি কেন সাদিয়ার জীবন থেকে চলে যাচ্ছেন? আপনি কি বুঝতেছেন না যে সাদিয়া আপনাকে সহ্য করতে পারে না? আপনি কেন যাচ্ছেন না? আমি বললাম, আমি তোকে ভালোবাসি, আর এতটাই ভালোবাসি যে আমি ওকে ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু ভাবতে পারি না। পরে আমাকে বলে, ভাই আপনি ভুল করতেছেন, সাদিয়া আপনি কি ঠিক ততটা ভালোবাসে নাই যতটা আপনি সাদিয়াকে ভালোবেসেছেন। আমি বললাম, মানি? বলে, হ্যাঁ। কথাটা শুনলে আপনার খারাপ লাগবে, আপনার কষ্ট হবে, আপনার পাগলামি দেখে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। সাদিয়া কোথায় গেছে জানেন? আমি বললাম, কোথায়? বলে, সাদিয়া ওর একটা বয়ফ্রেন্ড আছে হৃদয়, আমাদের এখানে আসার পরে পরিচয় হয়েছে, আমাদের অফিসে চাকরি করে, ওই হৃদয়ের সাথে ওর প্রেম হয়। ও আর হৃদয় একটা রেস্টুরেন্টে গেছে ডিনার করার জন্য। আমি বললাম, আপনি যদি সাপ গলায় দিয়েও বলেন, এইটা আমি কখনো বিশ্বাস করি না যে আমার সাদিয়া এত কম সময়ের ভিতরে আমারে বলে অন্য কারো গলায় ঝুলতে পারে। বলে, বিশ্বাস করেন নাই? তো ঠিক আছে, আপনি আমার কথা বললেন না, ওরা অমুক রেস্টুরেন্টে আছে, আপনি অমুক রেস্টুরেন্টে গিয়ে দেখে আসেন, তবে খবরদার সাদিয়ার সামনে পড়েন না। যদি সাদিয়ার সামনে পড়েন, সাদিয়া কিন্তু আপনাকে জুতো দিয়ে পিটাবে, আমি কিন্তু বারবার বলতেছি। আমি বললাম, ঠিক আছে। পরে আমি ওই রেস্টুরেন্টে যাই। ভাই রে, ও ভাই, মানুষ যে এত পাষাণ হতে পারে এটা আমার কোনোদিন কল্পনায়ও ছিল না। আমি ওখানে যাওয়ার পরে দেখতেছি সাদিয়া ওই ছেলেটাকে খাওয়াই দিচ্ছে, এবং সাদিয়াকে ওই ছেলে খাওয়াই দিতেছে। সাদিয়া এতটাই খুশি, এতটাই আনন্দিত, এতটাই উৎফুল্লিত যে ওকে দেখে মনেই হয় না ওর জীবনে আজ থেকে 4 মাস আগে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। ওকে দেখলে মনেই হয় না যে ও 4 মাস আগে ওর বাবাকে কবরে শোয়াই দিছে, ও আমাকে ঘর থেকে আমার সাথে পালিয়ে আসছে, ছেলেটার সাথে শরীরে শরীর লাগিয়ে এতটা ক্লোজ হয়ে খাবার খাচ্ছে। দূর থেকে দৃশ্যটা দেখে আমি তখন চোখের পানিগুলো ফেলতে ফেলতে ওখান থেকে চলে গেলাম, এবং ওখান থেকে গিয়ে ভাই আমি প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করলাম। পরের দিন আর কাজে গেলাম না, এর পরের দিন আবারও কাজে গেলাম, সেলুনে গেলাম, কাজ করতেছি এবং চিন্তা করতেছি বাড়িতে চলে যাব। এভাবে একটা চিন্তা ভাবনা করে পরে আবার ভাবতেছি, এখানে থাকলে তোরা আমি একটা নজর হলেও দেখতে পারতেছি, বাড়িতে গেলে তো আমার এক নজরও দেখা হবে না। অন্তত একটা পলক দেখার জন্য না হয় আমি ওর সাথে থেকে যাই, এখানে থেকে যাই, শুধুমাত্র ওরে একটা নজর দেখার জন্য, একটা পলক দেখার জন্য আমি আর বাড়িতে গেলাম না। আমি এখানেই ছিলাম দীর্ঘ 15 দিনের মতো। আমি আর ওই মেয়েটার সাথে কোনো যোগাযোগ করলাম না, ওই বাসার ওদিকে গেলাম না। 15-20 দিন পরে আমি তখন আরেকদিন, মানে ইভেন এই ঠিক এরকমই একটা সন্ধ্যার সময় ওই বাসার মধ্যে আবারও গেছি, যে কলিং বেল দিয়েছে। আমি ভাবলাম যে ওরা, আমি অন্তত একটা বার দেখে আমি জিজ্ঞেস করি যে ও কীভাবে পারলে তো কম সময়ের ভিতরে এভাবে পাল্টে যেতে, একটা মানুষে তো কম সময়ে পাল্টায় কেমন করে, তাকে জিজ্ঞেস করি। কলিং বেল টিপার পর আপু, তখন ওই আপুটাই দরজা খুলছে। খোলার পর আমার বলতেছে, আরে ভাই আপনি গ্রামে যান নাই এখনও? আমি বললাম, না, ওনাকে কিন্তু আমি বলছিলাম যে আমি গ্রামে চলে যাবো, এখানে থাকবো না। পরে আমি বললাম, না আপু যাই নেই, এখনও পড়ে আছি। সাদিয়া কি বাসে আছে? পরে বলে, না সাদিয়া তো এখানে থাকে না। আমি বললাম, সাদিয়া এখানে থাকে না? সাদিয়া কোথায় থাকে? পরে বলে, সাদিয়া তো তার শ্বশুর বাড়িতে। আমি বললাম, শ্বশুর বাড়ি? ওর বিয়ে হলো কবে? বলে, আপনি হৃদয় নামে যে ছেলেটার সাথে দেখেছেন, ওরেকেই ও বিয়ে করছে, ওরা কোর্ট ম্যারেজ করছে, আলাদা বাসা নিছে, আলাদা বাসায় থাকে। আমি বললাম, আলাদা বাসা নিছে,
আলাদা বাসায় থাকে? কোথায় বাসা? পরে বলে ভাইয়া প্লিজ আমি আপনাকে এত কথা বলতে পারবো না, আপনি প্লিজ ওর জীবন থেকে সরে যান, ও তো আপনাকে চাচ্ছে না। আর কত আপনাকে বলবো ওর জীবন থেকে চলে যাওয়ার জন্য? আপনি কেন ওর জীবন থেকে চলে যাচ্ছেন না? কেন আপনি বারবার ওর পিছনে ঘুরতেছেন? আমি বললাম আপু আজ থেকে প্রায় 4.5 থেকে 5 মাস আগে ওর হাত ধরে আমি শুধু রংপুরের ওই অজপাড়া গা থেকে আমি ঢাকা পর্যন্ত আসি, রংপুর পর্যন্ত আসি ওকে আমি বউ বানাবো বলে। রংপুর ওর সাথে আমার রাগ হয়েও ঢাকায় চলে আসে। আপু আমি ওর পিছনে পিছনে ঢাকায় আসি। আপনি জানেন না যে কত কষ্ট করে আমি ওর সন্ধান খুঁজে বের করি, এত কষ্ট করে খুঁজে বের করে আমি আজকে এই পর্যন্ত আসছি ওকে একটা নজর দেখার জন্য। বোন রে, ও বোন, আমি আপনার 2টা পায়ে ধরে বলি আমি সাদিয়াকে ছাড়া বাঁচব না। আপনি বলেন সাদিয়ার কোথায় বিয়ে হয়েছে? পরে আমাকে বলে ভাইয়া প্লিজ কেন পাগলামি করতেছেন, এই পাগলামি বন্ধ করেন, সাদিয়ার বাসার ঠিকানা আমি আপনাকে দিতে পারবো না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে তখন দরজাটা লাগাই দিল। আমি ওনাদের অফিসটা চিনতাম, তারা কোন অফিসে চাকরি করে। এর পরের দিনে আমি অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম আপনাদের অফিসে হৃদয় নামের কোনো ছেলে আছে কিনা? বলে হ্যাঁ আছে তো। আমি বললাম কিছুদিন আগে বিয়ে হয়েছে? বলে হ্যাঁ বিয়ে করছে। আমি দারোয়ানকে অনেক রিকোয়েস্ট করে এই হৃদয়ের নাম্বারটা নিলাম। হৃদয় দারোয়ানের কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি 2-3টা দিন পরেই হৃদয়ের কল দিলাম। একদিন কল দিলাম প্রায় রাত্র তখন 11:30 মতো বাজে। ও তখন কলটা রিসিভ করে বলতেছে হ্যালো হ্যালো, কথা বলতেছে। পাশ থেকে আমার ভালোবাসার মানুষ সাদিয়া তখন বলতেছে এত রাতে কার ফোন রিসিভ করছো, ফোন কাটো, মোবাইল বন্ধ করো। ও যখন ফোনটা কেটে মোবাইলটা বন্ধ করে দিল। সারাটা রাত আমি একটা ব্লেড হাতে নিয়ে শুধু নিজের শরীরটাকে পচাইছি, ব্লেড দিয়ে হাতটাকে শুধু কাটছি, ব্লেড দিয়ে সারাটা রাত হাতটাকে কাটছি। এবং আমার মনে হয় যে এতগুলো ব্লেডের দাগ আমার হাতের রগগুলো পর্যন্ত কেটে গেছে। 2 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলাম, সরকারি হসপিটালের ফ্লোরের মধ্যে ভর্তি ছিলাম। 2 দিন পরে হাতে ব্যান্ডেজ অবস্থায় আমি একজন ওদের অফিসের সামনে গেলাম। আল্লাহর কি হুকুম, অফিসের সামনে যাওয়া মাত্র আমি হৃদয় ছেলেটাকে দেখতে পেলাম। এবং দেখা মাত্র অফিসে এতগুলো লোকের সামনে আমি ছেলেটার পা জড়িয়ে ধরলাম, পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেছি ভাইরে আপনি আমার সাদিয়ারে ছেড়ে দেন। উনি বলতেছে আরে কী পাগলামি করতেছেন এখানে, আপনি কে? আমি বললাম আমি পলাশ, সাদিয়া আমার বউ, সাদিয়া আমার ভালোবাসা, আমি সাদিয়াকে ভালোবাসি, আপনি সাদিয়াকে ছেড়ে দেন। উনি বলে আপনি পাগল হয়ে গেছেন নাকি, কি বলেন? সাদিয়া আমার ওয়াইফ। আমি বললাম আপনার ওয়াইফ তো সাদিয়া সেদিন, কিন্তু এর আগে সাদিয়া আমার বউ। ভাই আমি আপনার 2টা পায়ে ধরে, আপনি একটু বসেন, আমি আপনার সাথে কথা বলি। অফিসের সামনে একটা টুলে আমি তখন এই হৃদয়কে জোর করে বসাইলাম। এবং বসানোর পরে আমি হৃদয়কে সব কিছু খুলে বললাম ভাই সাদিয়া আমার উপর রাগ করে আপনাকে বিয়ে করেছে, আসলে সাদিয়া আমার সাথে পালে আসছে, সাদিয়ার সাথে আমার এই হয়েছে সে হয়েছে, সব কিছু আমি খুলে বলি। বলা মাত্রই তিনি তখন আমাকে বলে যদি আপনার কথা সত্যি হয়ে থাকে তবে মনে রাখবেন এই মেয়েকে আমি এমন শিক্ষা দিব যা সে মরণ পর্যন্ত মনে রাখবে। আমি জানি না উনি সাদিয়াকে কী শিক্ষা দিয়েছিল। পরে এখান থেকে সে চলে যায় এবং আমার ফোন নাম্বার তো আর সাদিয়ার কাছে নাই। আমি যে মোবাইলটা চালাইতাম নতুন সিম, ওই সিম নাম্বারটা সাদিয়ার কাছে ছিল না। আমার সাদিয়ার সাথে আর যোগাযোগ হয়নি। আমি আবার 10 দিনের মতো এই সেলুনে চাকরি করি। 10 দিনে কি ঘটে গেল, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। 10 দিন পরে আমি একদিন আবার ওই অফিসের সামনে যাই এবং হৃদয়ের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করি। এবং দারোয়ানের মাধ্যমে আমি তখন হৃদয়ের নাম্বারটা আমার ফোনেও রাখি না, ডিলিট করে ফেলি রাগ করে। এবং আবার পুনরায় দারোয়ানের মাধ্যমে আমি হৃদয়ের সাথে যোগাযোগ করি, ফোনের মাধ্যমে জানতে পারি তিনি আমাকে বলে যে সাদিয়াকে নাকি তিনি ছেড়ে দিয়েছে। উনি বলে আমি তো ওই মেয়েকে তালাক করে দিয়েছি, এরকম নষ্টা মেয়েকে নিয়ে তো আমার থাকবো না। এই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম ভাই যে সাদিয়াকে ছেড়ে দিয়েছে, আমার সাদিয়া আবার একা হয়ে গেছে, আমি এবার সাদিয়াকে বিয়ে করব। ভাইরে ওই অফিস থেকে আমি তখন দৌড়ে সাদিয়া যে বাসায় থাকতো ওই আপুর বাসায়, আমি ওই আপুর বাসায় আবারও যাই। কলিং বেল দেওয়ার পর আপু দরজা খোলে, আমার বলে আরে পলাশ ভাই আপনি আবার ওইখানে কেন আসছেন? আমি বললাম আমি একটু সাদিয়ার সাথে দেখা করতে আসছি। বলে আপনি আর কত ক্ষতি করবেন সাদিয়ার? সাদিয়া একটা উচ্চ ফ্যামিলির মেয়ে ছিল, ওর বাবা মায়ের কাছ থেকে ওরে কেড়ে নিয়ে আসলেন, ওর পড়াশোনাটা শেষ করে দিলেন। এই মেয়েটাকে আর কত কষ্ট দিবেন? সব কিছু ভুলে একটা ছেলের সাথে সংসার করতে চাইছিল, ওই সংসারটাও আপনি ভেঙে দিলেন। ও ভাই আপনি কি জানেন না যে যাকে ভালোবাসে সে তাকে ভালো রাখে, অথচ আপনি কেন সাদিয়াকে এভাবে কষ্ট দিচ্ছেন? আমি বললাম আমি সাদিয়ার সাথে একটা বারের জন্য শুধু দেখা করতে চাই, একটা বারের জন্য শুধু ওর সাথে দেখা করতে চাই। বলে যান, আপনি ওর কাছে কি চান? ওই রুমের মধ্যে আছে, যান। রুমের দরজাটা খুলে দিল, সাদিয়া একটা চেয়ারের মধ্যে বসে আছে। আমি দৌড়াই গিয়ে সাদিয়ার পা চেপে ধরলাম, ধরে চিৎকার করে কেঁদে বলতেছি জান রে
ও জান, আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, আমি অন্যায় করছি জান, আমি অপরাধ করছি, তোমার দুইটা পায়ে ধরে আমার মাফ করে দাও, আমি মুসলিম হয়ে যাব, আমি মুসলিম হয়ে তোমাকে বিয়ে করব জান রে, ও জান, আমি মুসলিম হয়ে তোমার বিয়ে করব। ও তখন বলে, মুসলিম হয়ে আমার বিয়ে করবা, মুসলিম হয়ে যাবা? আমি বললাম, হ্যাঁ মুসলিম হয়ে যাব। ও তখন ওর বান্ধবীরা বললো, যা একটা হুজুর ডেকে নিয়ে আয়। ওর বান্ধবী বললো, কি বলতেছিস, পাগলামি করতেছিস কেন? বলে, যা তোরা যা বলছে তাই কর, হুজুর ডেকে আন। সাদিয়ার বান্ধবী তখন হুজুর ডাকার জন্য গেল। মুহূর্তের মধ্যে সাদিয়া মোবাইল হাতে নিয়ে তার বান্ধবীরা ফোন দিয়া বলতেছে, শুধু হুজুর ডেকে আনবি না, আসার সময় কয়টা ফুলও নিয়ে আসবি, কয়টা ফুল লাগবে। তোর বান্ধবী বলে, কি বলিস এগুলো, তুই ফুল দিয়ে কি করবি? বলে, তোরা যা বলছি তো তাই কর। পরে অনেকগুলো ফুল সহ কাজী নিয়ে আসলো এবং কাজী এসে আমারে বললো, তোমার কোনো ভোটার আইডি কার্ড কিছু দেখাইতে হবে না, শুধু তুমি তোমার নাম বলবা, পলাশ, মোহাম্মদ পলাশ বলবা, তোমার বিয়ে হবে আমার সাথে, কাজী শেওড়া পড়াবে। কাজী আসলো এবং এটা কেমন কাজী আমি জানি না, কোনো কাবিন ছাড়াই, কোনো কাবিনের পেপার দেখা ছাড়াই কাজী কলমা করে আমাদের দুজনের বিয়ে পড়াই দিল। আমি তো মুসলিমদের সাথে চলাফেরা করতে করতে কলমাটাও আমার জানা ছিল, আমাকে কলমা যেমন করে পড়তে বলছে আমি তেমন করে পড়ে ওকে বিয়ে করছি। এবং ও আর ওর বান্ধবী সেই ঘরের ভিতরে খুব সুন্দর করে ঘরটাকে সাজাচ্ছে। আমি দেখি আমার কাছে এতটা মনে শান্তি লাগতেছিল, আমি বুঝে গেলাম দিন শেষে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলাম, যার জন্য 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে যে মানুষটার কাছে আমি এসেছি, আজ বুঝে আমি তাকে পেয়ে গেলাম। খুশিতে আমার মনটা তখন বাকবাকুম করতেছিল, এতটা ভালো লাগতেছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। এক অন্যরকম শান্তি তখন মনের ভিতর বাসা বাঁধলো। আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলাম, আমার ভালোবাসার মানুষটাকে আমি পেয়ে গেলাম, এর চেয়েও বড় শান্তি তো আমার জন্য আর কিছু হতে পারে না। ফুল দিয়ে তখন বাসরঘর তৈরি করা হলো। আমি আর সাদিয়া একসাথে বাসর ঘরে ঢুকলাম। সাদিয়ার মুখের দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, মায়াবী ওই মুখটা যেন আমাকে কাছে ডাকতেছে। আমি বললাম, সাদিয়া, আমি যে তোমায় কোনোদিন পাবো এটা না আমি স্বপ্নও চিন্তা করতে পারিনি, আমি কখনো ভাবতেও পারি নাই যে আমি তোমাকে পাবো। আমি তোমাকে পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এর চেয়েও বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতে পারে না। ও আমাকে বলে, আমি জানতাম না যে তুমি একটা পাগল, আর পাগল মানুষ পাগলামি মানুষ করে, কিন্তু এরকমভাবে কেউ পাগলামি করতে পারে এইটা আমি তোমাকে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আমি বললাম, সাদিয়া, আজ আমি অনেক খুশি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কালকে সকালে ঘুম থেকে উঠে মুসলিম হয়ে যাব, আমি মুসলিম ধর্ম গ্রহণ করব, এরপরে আমরা দুজনে একসাথে এই ব্যস্ত শহরে অনেক ভালো থাকবো। ও আমাকে বলে, অনেক রাত হয়েছে, এবার না হয় ঘুমিয়ে পড়ো। আমি বললাম, আজকে তো আমাদের বাসর রাত এবং আজকে তো আমি বিয়ে করছি, আমি তো তোমাকে বলেছি বিয়ের পরে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করব, আজ আমি তোমার সাথে এই সম্পর্ক করতে চাই পবিত্রভাবে। ও আমাকে বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এটা জানো না বাসর রাতে এসব করা যায় না, বাসর রাতে শুধু দুজন দুজনের সাথে কথা বলবো, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হবে, ভবিষ্যৎ প্ল্যানিং হবে, সে রাতে কোনো শারীরিক সম্পর্ক হবে না। ও আমাকে কোনো সম্পর্ক করতে দিল না, আমাকে বসাই দিল পাশে। আমি চুপটি করে ওর কলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলাম এবং ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে কি হলো জানি না, আমার একটা ব্যথা আমি অনুভব করলাম, ব্যথা অনুভব করে ঘুমের মধ্যে ছিলাম, চিৎকার দিয়ে তখন আমি লাফ দিয়ে উঠি। লাফ দিয়ে উঠে আমি নিচের দিকে তাকায় দেখতেছি যে আমার পুরো মানে আমি যে সাদা পরা ছিলাম, প্যান্ট পরা ছিলাম, আমার পুরো প্যান্টটা রক্তে ভিজে গেছে। এবং সাদিয়া পাশের চেয়ারে গিয়া বসে আছে, ওর হাতের মধ্যে কি জানি একটা জিনিস। আমি তখন নিচে হাত দিয়া রক্ত দেখে আমি বুঝে গেছি যে ও আমার খোপনঙ্গ কেটে ফেলেছে। আমি বললাম, সাদিয়া তুমি এটা কী করলা? শুধু এইটুকুনি আমার মনে আছে, আমি রক্ত দেখে আমি জায়গায় সেন্সলেস হয়ে যাই, আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান ফিরে আসার পরে আমি দেখি আমি ঢাকা মেডিকেলের বারান্দায় আমার বলতেছে, তোমার বাবার ঠিকানা বলো, মায়ের ঠিকানা বলো। আমি তখন খুব কষ্ট করে আমার বাবার ঠিকানা এবং বাবার ফোন নাম্বারটা বলি। বাবার ফোন নাম্বার বলার পরে আমি আবারও এই জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। পরে তারা আমার বাবার সাথে যোগাযোগ করে এবং একটা পর্যায়ে আমার অপারেশন হয় ঢাকাতে। আমি প্রায় 1.5 মাসের মতো ঢাকায় থাকি, কিন্তু কোনোভাবে আমার কোনো কিছু কাজ হয় না, কোনো কিছু ঠিক হয় না। এবং আমার যে জিনিসটা হারিয়ে ফেলেছে, যেটা কেটে ফেলেছে, ওইটা ওরা ফালাই দিছে, ওই কাটা অংশটা আমাকে দেয়নি, যার জন্য এটা জোড়া দেওয়া বা এরকম কোনো কিছু আর আমি করতে পারিনি। 1.5 মাস পর্যন্ত ঢাকায় থাকার পর আমার আব্বা আম্মা তখন জোর করে আমাকে রংপুরে নিয়ে যায়, যদিও আমি যেতে চাইনি। এবং রংপুরে নিয়ে যাওয়ার পরে আমি রংপুর মেডিকেলেও দীর্ঘদিন ভর্তি থাকি। পরে আমার প্রস্রাব করার একটা ব্যবস্থা করা হয়, কিন্তু আমার এই জিনিসটা ঠিক হয়নি। এরপরে পুনরায় আমার আব্বা আমাকে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে দীর্ঘদিন থাকি। পরে আমাদের এলাকার সেই সেলুন দোকানে
আমি আবারও যাই এবং আবারও আমি এই সেলুন দোকানে কাজ করি। আমার এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। এরপরে সাদিয়ার সাথে আমার আজ পর্যন্ত আর কখনো যোগাযোগ হয়নি, কোনো কথা হয়নি। আমি সাদিয়ার গ্রামে আর কখনোই যাই নাই। সাদিয়ার খবর নেওয়ার আর কোনো চেষ্টা করিনি। সাদিয়া কোথায় আছে, সাদিয়া কার কাছে আছে, এর কোনো কিছু আমি জানি না। শুধু এখনও যখন সাদিয়ার কথা মনে হয়, দু চোখের পানি ধরে রাখতে পারি না। এখনও যখন সাদিয়াকে মনে করি, মনে হয় যেন আমার ভিতরটা ফেটে যায়। আমি সাদিয়াকে এত ভালোবেসেও পেলাম না। তবে কি হিন্দু হয়ে জন্ম নেওয়াটাই আমার অপরাধ ছিল? আমি কি হিন্দু হওয়ার কারণেই সাদিয়াকে পেলাম না? যদি মুসলিম হয়ে জন্মাতাম তাহলে কি সাদিয়াকে পেতাম? আজও ভগবানের সামনে দু হাত তুলে আমি কান্না করে একটা কথাই বলি, ও ভগবান, ও ভগবান, পর জন্মে যেন সাদিয়ার আমি একই ধর্মে, একই গোত্রের মানুষ এই পৃথিবীতে জন্মাই। আর যেন কোনো ধর্মের প্রাচীর আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। আর যেন কোনো ধর্মের প্রাচীর আমার কাছ থেকে আমার সাথীকে কেড়ে না নেয়।